আপনি পাগল নাকি? এটা আমার লাইফ। আর এখন থেকে তোমার লাইফ আমি। কবুল বলো। কবুল। তুমি কি এই ছেলেকে আয়ুষ রহমানকে তোমার স্বামী হিসেবে কবুল করেছো? কবুল। আমি তোমার বিরুদ্ধে পুলিশে যাব। যেতে পারো, কিন্তু মনে রেখো তোমার কলেজের সব ছবি ভিডিও আমার হাতে আছে। তুমি ব্ল্যাকমেইলার। আমি তোমার স্ত্রী। আপনি আমাকে বিয়ে কেন করলেন? আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসা লাগবে না আয়ুষ, আমি যা চাই তা আমি পাই। মানে আমি আপনার কোনো প্রজেক্ট নাকি? ইচ্ছে হলেই তুলে নিয়ে বিয়ে করবেন? তুমি আমার কলেজের জুনিয়র ছিলে, তখন থেকে ঠিক করেছিলাম তোমাকে বিয়ে করব। কিন্তু আমি তো রাজি ছিলাম না। রাজি করানোর দায়িত্ব আমার, তোমার না। আপনি নিজের ইগো মেটাতে আমার জীবন নষ্ট করলেন। জীবন নষ্ট না, জীবন সাজালাম। সময় হলে বুঝবে। বুঝতে হলে আগে আমার মাথা ঠান্ডা হওয়া দরকার। চেষ্টা করো, কিন্তু মনে রেখো এখন থেকে তুমি আমার। কাজের হাত থেকে কাগজ নেওয়ার পর থেকেই আয়ুষ চুপচাপ বসে আছে এক কোণে, চোখে শুধু রাগ আর অভিমান। অনুষ্কা ধীর পায়ে এগিয়ে এসে ঘোমটা নামিয়ে মুখটা খুলে দেয়। আশা করি এখন আমার কথা শুনবেন অনুষ্কা আপু। আপু না, এখন থেকে স্ত্রী বলবে। আমি যা বলছি তা শুনুন। আপনি কখনো আমার আশেপাশে আসবেন না, বলে দিলাম। কি সাহস? হ্যাঁ, সাহস আছে, কারণ আমি আপনাকে চাই না। অনুষ্কা ধীরে ধীরে উঠে এসে আয়ুষের কাছে দাঁড়ায়, চোখে কেমন এক চ্যালেঞ্জিং ঝিলিক। হঠাৎ আয়ুষ কিছু বুঝে ওঠার আগেই সে আয়ুষের শার্টের কলার চেপে ঠোঁটে কিস করে বসে। এটা কি? আমি তোমার সাথেই থাকবো সব সময়, যেখানে যাবে, যত দূরে যাবে আমি থাকবো তোমার পাশে। আপনি আমার জীবন জোর করে দখল করেছেন। না, আমি শুধু যা আমার সেটাকে নিজের করে নিয়েছি। আমি আপনার না। সময় ঠিক করে দিবে আয়ুষ, কিন্তু মনে রেখো আমার হাত থেকে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। অনুষ্কার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, আর আয়ুষের মনে জমে ওঠে হাজারো প্রশ্ন আর একরাশ ক্ষোভ। ঘরের ভেতরে যেন এক ঠান্ডা যুদ্ধে শুরু হয়ে যায়, যেখানে ভালোবাসা, রাগ আর জেদ মিলেমিশে নতুন এক গল্প বুনতে থাকে। সেদিন রাতে সেই টান টান পরিস্থিতির পর আয়ুষ আর অনুষ্কার জীবনের পাতা উল্টে গেল একেবারেই। আসলে দুজনের পরিচয় নতুন নয়, একই পাড়ায়, একেবারে পাশাপাশি দুই বাড়ি, শুধু মাঝখানে একটা লোহার গেট আর ছোট্ট রাস্তা। শৈশব থেকেই একে অপরকে দেখছে, কিন্তু খুব বেশি কথা হয়নি, কারণ অনুষ্কা সবসময় একরকম গম্ভীর, আত্মবিশ্বাসী আর কৃতিত্ব পরায়ণ মেয়ে। আয়ুষ তখনও স্কুলে আর অনুষ্কা পড়েছে কলেজে। সময় গড়াতে গড়াতে অনুষ্কা ভর্তি হয় শহরের নামকরা এক বিশ্ববিদ্যালয়ে। 2 বছর পর আয়ুষও একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু জুনিয়র হয়ে। সেখানে আসল খেলা শুরু। জুনিয়র হিসেবে আয়ুষ সবসময় সিনিয়রদের সম্মান করত, কিন্তু অনুষ্কা যেন অন্যভাবে তার দিকে তাকাতো। কখনো ক্যান্টিনে হঠাৎ বসে পড়া, কখনো লাইব্রেরিতে বই নিতে গিয়ে ইচ্ছাকৃত সামনে দাঁড়িয়ে যাওয়া, সবই অনুষ্কার অভ্যাসে পরিণত হয়। আয়ুষ ভেবেছিল সিনিয়রদের স্বভাবসুলভ মজা, কিন্তু অনুষ্কার চোখে লুকিয়েছিল অন্য কিছু, যেটা আয়ুষ বুঝতে পারেনি যতক্ষণ না একদিন হঠাৎ করে তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে ফেলে। রাত তখন গভীর, বাইরে হালকা বাতাসে জানালার পর্দা তুলছে। অনুষ্কা খাটে বসে চুল খুলে আয়নার সামনে চিরুনি চালাচ্ছে, চোখে ঠোঁটে হালকা লালচে আভা। আয়ুষ এক কোণে বসে ফোনে স্ক্রল করছে, কিন্তু মনের ভিতর বিরক্তি আর রাগ যেন উত্থাল পাত্তাল করছে। অনুষ্কা আয়নায় তাকিয়ে হেসে বলল, বিয়ে যখন হয়ে গেছে এখন আদর করো। কোনো দিনও না। কি বললে? আপনি জোর করে আমাকে বিয়ে করেছেন, আমার অনুভূতির কোনো দাম দেননি, এখন আদর আশা করবেন না। অনুভূতি সময়ের সাথে তৈরি হয়, আমি সেটা করাবো। আমি আপনাকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো না। চ্যালেঞ্জ রইল আয়ুষ, একদিন তুমি নিজেই আমার কাছে এসে আদর চাইবে। আয়ুষ মুখ ফিরিয়ে নিল, বুঝতে পারল এই মেয়ের জেদের সঙ্গে লড়াই সহজ হবে না। ঘরের ভেতরে তখনও অনুষ্কার সুগন্ধি ছড়িয়ে আছে, আর আয়ুষের মনে রাগের সাথে সাথে এক
অদ্ভুত অস্থিরতা জন্ম নিচ্ছে। ফ্ল্যাশব্যাক 2 বছর আগে, রোদ ঝলমলে দুপুর, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে চরম ভিড়। জুনিয়র আয়ুষ হাতে ট্রে নিয়ে একপাশে বসতে যাচ্ছিল। হঠাৎ কারোর সঙ্গে ধাক্কা লাগলো। ঠান্ডা কণ্ঠ ভেসে এলো। চোখে দেখে হাঁটতে পারেন না? চোখ তুলে দেখলো অনুষ্কা আহমেদ, তার সিনিয়র, পুরো ক্যাম্পাসে পরিচিত করা স্বভাবের জন্য। আয়ুষ ভদ্রভাবে বলল, সরি আপু, খেয়াল হয়নি। আপু না, অনুষ্কা বলবেন। আপনি তো সিনিয়র, আপু বলাটাই স্বাভাবিক। সিনিয়র মানে দূরত্ব, আমি দূরত্বে বিশ্বাস করি না। আপনি চাইলে বন্ধুত্ব করতে পারেন, কিন্তু এরকম আদেশের সুরে না। তুমি আমার সঙ্গে তর্ক করছো জুনিয়র হয়ে? জুনিয়র মানে কি নিজের আত্মসম্মান হারাতে হবে? অনুষ্কার চোখে কেমন এক খুশি মেশানো বিস্ময়। সাহস আছে, ভালো লাগছে, কিন্তু মনে রেখো আমি যা চাই তা নিয়েই ছাড়ি। আয়ুষ তখনও বুঝতে পারেনি এই এক কথাই একদিন তার জীবনের সবচেয়ে বড় ঝড় ডেকে আনবে। বর্তমান দুপুরের পরের সময় আয়ুষের মা রান্নাঘরে, বাবা বসার ঘরে খবরের কাগজ পড়ছেন। হঠাৎ গেট খুলে একদম ভেতরে ঢুকে এলো অনুষ্কা। পরিপাটি শাড়ি, চোখে আত্মবিশ্বাসের ঝিলিক। অনুষ্কা সরাসরি সোফায় বসে বলল, আন্টি আমরা বিয়ে করছি। কি, তোমরা বিয়ে করছো? তুমি তো ওর সিনিয়র না? বয়সে একটু সিনিয়র, তাতে সমস্যা কোথায়? তখনই ভেতর থেকে আয়ুষ তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। মা, আপনি কিছু শুনবেন না। এই মেয়ে আমাকে জোর করে বিয়ে করছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি না করেছি, কিন্তু উনি পাত্তাই দিচ্ছেন না। আমি তো যা চাই তা পাই আন্টি, আর আয়ুষ আমার চাই। এটা কোনো প্রেম না, এটা জোর জবরদস্তি। এরকম সিনিয়র জুনিয়র বিয়ে তো জীবনে শুনিনি। শুনলেন, এখন দেখতেও পাবেন। বসার ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কেউই বুঝে উঠতে পারছিল না এই মেয়ের আত্মবিশ্বাসকে কিভাবে থামানো যায়। অনুষ্কার কথা শোনার পর আয়ুষের মা বাবা অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলেন। হঠাৎ পাশের বাড়ি থেকে তড়িঘড়ি ঢুকে এলো অনুষ্কার বাবা মা। অনুষ্কার মা রাগে কাপা কণ্ঠে, অনুষ্কা, তুই এখানে কি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? জুনিয়র ছেলেকে জোর করে বিয়ে করবি? হ্যাঁ করব, কেন, এমন কাজের কারণ কি? ভালোবাসি তাই। ভালোবাসা? আমি তো আপনাকে ভালোবাসি না, আর এটা প্রেম নয়, এটা আপনার জেদ। আয়ুষ, তুই চিন্তা করিস না, আমি কথা বলছি ওর সঙ্গে। কাকা, আমি চাই না কারোর সঙ্গে কথা বলতে। আমি শুধু চাই এই বিয়ে ভাঙুক। যত চেষ্টাই করো আয়ুষ, তোমাকে আমি ছাড়বো না। আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। এই মেয়েটার জেদ একদিন সর্বনাশ ডেকে আনবে। কিন্তু অনুষ্কার চোখে তখনও সেই একই দৃঢ়তা, যেন যা মনে স্থির করেছে তা করেই ছাড়বে। অনুষ্কা চল, তুই এখনই আমাদের সঙ্গে বাড়ি যাবি। এভাবে হুটহাট বিয়ে করা যায় না। তোকে নিয়ে গিয়ে ভালো করে ভাববো, তারপর ঠিক করবো কি হবে। আমি কোথাও যাচ্ছি না। কি, তুই নিজের বাবা মায়ের কথা শুনবি না? অনুষ্কা ধীরে ধীরে দাঁড়িয়ে আয়ুষের পাশে গিয়ে দাঁড়ালো। না, শুনবো না, এখানে থাকবো। তুই জানিস না তুই কি করেছিস? যদি আমাকে জোর করেন আমি এখানেই সুইসাইড করব। আপনি কি বলছেন? এটা কেমন কথা? আমি যা বলছি সেটা সিরিয়াস। আমি এই বিয়ে মেনে নিয়েছি, আর এই ঘরই আমার ঘর। তুই এমন কথা বলতে পারিস কিভাবে? কারণ আমি আয়ুষকে ভালোবাসি, আর তার পাশ ছাড়া কোথাও যাব না। ঘরের ভেতর এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। আয়ুষের মনে রাগ আরো বেড়ে যায়, কিন্তু সে জানতো এই মেয়েটি জেদের কাছে সবাই অসহায়। বসার ঘরে টান টান নীরবতা ভেঙে অনুষ্কার বাবা ধীরে ধীরে এগিয়ে গেলেন আয়ুষের বাবার কাছে। মুখে একরাশ ক্লান্তি আর অনুনয়ের ছাপ। ভাই, আমার মেয়ে অন্যায় করেছে জানি, জেদি স্বভাব, কারোর কথা শুনে না, কিন্তু তাও ওকে ক্ষমা করে দিয়ে মেনে নেন দয়া করে। ভাই, এটা এত সহজ না। আমার ছেলেকেও জোর করে বিয়ে করেছে, ওর ইচ্ছা ছিল না। আমি বুঝি, কিন্তু এখন তো যা হওয়ার হয়ে গেছে। আমি চাই না দুই পরিবারের শত্রুতা তৈরি হোক। বাবা, আপনি কিছু মেনে নেবেন না? আমি রাজি না বলেছি। আয়ুষ, তোর রাগ আমি বুঝতে পারছি, কিন্তু মেয়ে তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসা জোর করে আদায় করা যায় না আন্টি। আমি জোর করিনি, আমার ভালোবাসা বোঝাতে সময় নেব। আপনি জোরই করেছেন, আর আমি সেটা কখনো মেনে নেব না।
আয়ুষের বাবা দুপক্ষের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন। তিনি জানতেন এ লড়াই এখনই থামানো সম্ভব নয়। রাত গভীর। আয়ুষ নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। হঠাৎ কড়া ধাক্কায় দরজা খুলে যায়। অনুষ্কা প্রবেশ করলো, হাতে একটি ছোট্ট ব্যাগ। আয়ুষ মাথা ঘুরিয়ে, আনুষ্কা, আপনি এখানে কি করছেন? আমি কোথাও যাব না। তোমার বাবা মা বাইরে অপেক্ষা করছে। বাবা মাকে চলে যেতে বলছি। কেন? ওরা তো চিন্তিত তোমার জন্য। আমি বড় হয়ে গেছি, সিদ্ধান্ত নিতে পারি। তাদের এখানে থাকার দরকার নেই। অনুষ্কা, একটু শান্ত হন। আয়ুষ, বুঝলে আমি এখানেই থাকবো। হঠাৎ ফোন বেজে ওঠে। অনুষ্কা দ্রুত গিয়ে রিসিভ করে। আমি অনুষ্কা, কি হয়েছে? হ্যাঁ, আমি আছি। ফোন রেখে অনুষ্কা আয়ুষের দিকে ফিরে। যা বলছি তাই। তোমার সাথে থাকবো কিনা সেটা আমি ঠিক করব। তোমার অনুমতি আমার দরকার নেই। ঘরের মধ্যে এক অদ্ভুত স্থিরতা বিরাজ করলো। দুজনের মধ্যকার শক্তির লড়াই যেন এখন শুরু হয়েছে। আয়ুষের ঘরের বাতাসে কাঁপছে রাগে। তার চোখ লাল, গলা কটাক্ষ কেঁপে উঠছে। আমার ঘর থেকে এখনই বের হয়ে যান। আমি আপনাকে সহ্য করতে পারছি না। অনুষ্কা চুপ করে দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু জমে। আমি আপনার সাথে থাকার কথা ভাবিনি কখনো। অনুষ্কা নীরবে মাথা নিচু করে যায়। ঘরটা নীরব হয়ে যায়। সেখানে শুধু দুজনের অন্তর্জালা ঝলমল করছে। আয়ুষের রাগে উত্তপ্ত কণ্ঠের আওয়াজ ঘরে ভেসে আসছে। অনুষ্কা হঠাৎ তীব্র চোখে তাকিয়ে বেগবান হেসে বলে, তুমি এত রাগ করছো, তাই তো? বিনা কোনো শব্দে অনুষ্কা হঠাৎ আয়ুষের ঠোঁট কামড়ে ধরে। আয়ুষ চমকে ওঠে, চোখ খুলে, কিন্তু রাগ আর উত্তেজনার মাঝে যেন কিছু মিশে যায়। অনুষ্কা একটু ধীরে ধীরে এগিয়ে এসে আয়ুষের হাত ধরে তার শার্টের উপরে বোতাম খুলতে শুরু করে। আয়ুষ প্রথমে ঠেকা দেয়, কিন্তু অনুষ্কার গভীর চোখে তাকিয়ে কিছুটা হালকা হয়ে যায়। এখন থেকে শুধু রাগ নয়, আদরও শিখবে তুমি। আয়ুষ চোখ বন্ধ করে, আর ঘরটা ভরে যায় তাদের মিশ্রিত আবেগে আর রোমাঞ্চে। ঘরটা গভীর নিস্তব্ধতায় ঢাকা। বাতাসে মিশে আছে অনুষ্কার শাড়ির মিষ্টি গন্ধ। অনুষ্কা ধীরে ধীরে আয়ুষের শার্ট খুলে ফেলে। শার্ট খুলে গিয়ে তার ঠোঁট স্পর্শ করলো আয়ুষের বুকে। আয়ুষ হঠাৎ তার হাত বাড়িয়ে অনুষ্কার কাঁধ থামিয়ে দিল। থামো, এটা ঠিক নয়। কেন? আয়ুষ হাত সরিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল, রাগ আর লজ্জার মিশ্রণে। আমি বিয়ে মানি না। আমি এখনো এসবের জন্য তৈরি নই। অনুষ্কা কিছু বলতে গেল, কিন্তু আয়ুষ কড়া স্বরে বলল, আমার উপর চাপ দিও না। ঘরটা আবার নীরব হয়ে গেল। সেখানে শুধু দুটি হৃদয়ের ব্যথা আর অনির্বাচনীয় টানাপোড়েন বাজছিল। বেলকনি ঢালু রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আয়ুষ ভেবেছিল, মেয়েদের ছোঁয়া কেন এত নেশার সৃষ্টি করে? এই নেশা যেন কন্ট্রোল করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। তার হাত একটু কাঁপছিল, যা অদ্ভুতভাবে তেজে ভরে উঠছিল। আমি তো ভাবতাম আমি এই ব্যাপারে কতটা দূরে থাকতে পারবো, কিন্তু আজ বুঝতে পারছি এই অনুভূতিটা নিয়ন্ত্রণ করা সহজ নয়। একসময় নিজের প্রতি অদ্ভুত রাগ হচ্ছিল। আমি কি করে এতটাই দুর্বল? মনে মনে সে নিজেকে প্রশ্ন করছিল। বাতাস কিছুটা ঠান্ডা ছিল, কিন্তু তার মনের তাপ আরো বাড়ছিল। কিন্তু তার মন এক টানাপোড়েনের মধ্যে আটকা পড়েছিল, ভালোবাসার স্বীকৃতি না দেওয়া আর অস্বীকারের মাঝামাঝি। সকাল ছুটে এসেছে। অফিসের বিল্ডিং এর সামনে গাড়ি পার্ক করলো আয়ুষ। তার মুখে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ভাবনার ছাপ। অফিসে ঢুকে বসার ঘরে নিজের ডেস্কে গিয়ে বসলো। ল্যাপটপ খুললো, কিন্তু মন খালি না। বারবার মনে হচ্ছিল অনুষ্কার সেই হট অবরুদ্ধ চোখ আর ঠোঁট কামড়ানোর মুহূর্তগুলো। তার মনে বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি সত্যি তাকে এড়িয়ে থাকতে পারবো, বা কি চাই আমি আসলে? সহকর্মীরা হেসে কথাও বলল, কিন্তু আয়ুষের মন অন্য কোথাও। কিন্তু নিজেকে জোর দিয়ে কাজ শুরু করলো, কিন্তু চোখের কোণায় যেন কোনো এক অদৃশ্য ঝলকানি। রাতের অন্ধকার ঘিরে ধরে শহরটাকে। ঘরের দরজা ধীর পায়ে খুলে আয়ুষ ঢুকে পড়ল, কিন্তু অনুষ্কা শুয়ে আছে গভীর ঘুমে। তার গায়ে লাইট শাড়ি নেই, শুধু সাদা পায়জামা আর হালকা টপ। পেট বেরিয়ে আছে। আয়ুষ নিঃশ্বাস থামিয়ে চুপচাপ এগিয়ে গেল। তার চোখ পড়ে অনুষ্কার বুকের দিকে, যেখানে শাড়ির ওজনের
মিষ্টি স্পর্শ আর নেই। হঠাৎ মনে হলো বুকে এক অদ্ভুত কাঁপন, নেশার মতো এক অনুভূতি ভেতরে ঘুরছে, বলা যায় না এই নেশা কি। কি জানি না, কি বুঝি না, শুধু মনে হলো এই মুহূর্তে অনুষ্কার কাছে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। আয়ুষ হাত বাড়িয়ে ধীরে ধীরে তার কানের কাছে কণ্ঠ নিয়ে ফিসফিস করলো, তোমাকে ছুঁয়ে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই। অনুষ্কা নিঃশ্বাস নিয়ে একটু নড়ল, তার চোখ লাজুক ভাবে খোলা হলো। অনুষ্কা চোখ খুলতেই আয়ুষ দ্রুত সরে গেল। সরছো কেন? আদর করো আমাকে। কোনো দিনও না। অনুষ্কার চোখে অদ্ভুত চ্যালেঞ্জের ঝিলিক হাসি মিশিয়ে বলল, তুমি যতই না করো, আমি তো আমার মতো করেই করব। দেখো, রাগ আদর আর ভালোবাসার আদর আলাদা। তো আমি তো শুধু আদরের জন্যই বলেছি। ঘরের মধ্যে একটা মৃদু চাপা হাসি আর বাতাসে ভাসছে তাদের অদ্ভুত টানাপোড়েনের সুর। অনুষ্কার চোখে শখের ঝিলিক ধীরে ধীরে সে আয়ুষের গলার কাছে এসে কণ্ঠস্বর কমিয়ে পড়ল, সুজান, আদর করি তোমাকে। হাত বাড়িয়ে আয়ুষের গলা ধরে ঠোঁটে চুমু দিতে শুরু করলো। আয়ুষ অবাক হয়ে সরে গেল, মুখে রাগ আর লজ্জার মিশ্রণ। বন্ধ করো, আমি এসব পছন্দ করি না। সরে গেলে কেন? এটা না করলে আমি তো যেতে পারবো না। আয়ুষ ঘাড় ঝটকিয়ে পিছিয়ে গেল আর বলল, আমার জায়গায় একটু শালীন হও। আচ্ছা, তোমার জন্য তো সবই করব। ঘরের মধ্যে যেন এক নরম টানা পড়েন, রাগার ভালোবাসার মেলবন্ধন। সকালবেলা ঘরের জানালা দিয়ে হালকা সূর্যের আলো ঢুকছে। অনুষ্কা গোসল শেষ করে শাওয়ার রুম থেকে বেরিয়ে আসে। দৈহিক আকৃতি ফুটিয়ে তোলা নরম পেটিকোট আর স্লিম ফিট ব্লাউজ পরে কাছে আসতে আসতে চোখ মেললেই দেখলো আয়ুষ যা দেখে তার মুখ থেকে অবাক হয়ে তাকিয়ে আছে। অনুষ্কার চোখে দুষ্টামি ফুটে উঠল। সে ধীরে ধীরে চলে গিয়ে আয়ুষের পাশে দাঁড়িয়ে বলল, চোখ রক্ষা করো না, আজ তো আমার দিন। এই মেয়ে প্রতিদিনই যেন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। ঘরের মধ্যে হালকা হাসির শব্দ ভেসে এলো আর নতুন দিনের শুরু হলো এক অদ্ভুত উত্তেজনায়। অনুষ্কার চোখ মেলে আয়ুষের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখে কেমন ফিলিংস হচ্ছে জান? আয়ুষ ঠোঁট কুটো দিয়ে সোজাসুজি চোখে চোখ রাখলো, দুর্বলতা দেখালো না। বেহায়া, এমন কথা বললে কিভাবে? আরে না, তোমার মতো বোকাদের জন্য তো বেহায়াই। আয়ুষ ধীরে ধীরে এগিয়ে এসে অনুষ্কার হাতে হাত বুলিয়ে ধরে চোখে মজা নিয়ে, তোমাকে কথা শুনতে বেশ লাগে বেহায়া, আজ থেকে বেশি বেশি বলবো। অনুষ্কার গাল লাল হয়ে গেল, হালকা হাসি মুখে আর বলল, দেখবি এখন থেকে তোমাকে সারা দিন বেহায়া বানিয়ে রাখবো আমি। ঘরের মধ্যে সেই মিষ্টি টানা পড়েন রাগ আর ভালোবাসার মিশেল। ঘরের বাতাস যেন জমে উঠল নতুন এক আবেগে। অনুষ্কা ধীরে ধীরে আয়ুষের মুখের খুব কাছে এসে ঠোঁট মিশিয়ে কিস করতে শুরু করলো। আয়ুষ প্রথমে কিছুটা বিরক্ত হলো, তার হাত নিজে থেকে অনুষ্কার কোমর ধরে টানে। আয়ুষ শরীরের তাপে হাত বুলাতে বুলাতে ফিসফিস করলো, তুমি জানো তুমি আমাকে এভাবে পাগল বানিয়ে দিচ্ছ। পাগল হলে? ঠিক তাই, আর তোমার কাছে নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। আয়ুষের হাত ধীরে অনুষ্কার কোমর থেকে ঘাড় পর্যন্ত বোলাতে লাগলো। দুজনের নিঃশ্বাস মিলেমিশে ঘরটার এক অন্যরকম গন্ধ ছড়িয়ে দিল। আয়ুষ ধীরে ধীরে অনুষ্কার গলার সাথে ঠোঁট মিশিয়ে নরম চুমু দিতে শুরু করলো। তার হাত বয়ে গেল অনুষ্কার কোমর ধরে নিচে বুকে স্পর্শ করলো। অনুষ্কার নিঃশ্বাস থেমে গেল, চোখ বন্ধ করে শরীরটি তার দিকে আকৃষ্ট হলো। আয়ুষ নিচে নামিয়ে ধীরে ধীরে অনুষ্কার পেটে চুমু দিল। অনুষ্কার চোখ বুজে রেখে কণ্ঠে ফিসফিস করে বলল, আরো কাছে আসো। আয়ুষ একটু থমকে চোখ খুলে অনুষ্কার দিকে তাকালো। অনুষ্কার দৃষ্টিতে জলজল করছে এক অজানা আবেগ, যা তাকে আর সরে যাওয়ার সুযোগ দিল না। তারা একে অপরের আরো কাছে ঘেঁষে গেল। ঘরের মধ্যে ভেসে উঠল এক মিষ্টি অদ্ভুত উত্তেজনা। সকালবেলা সূর্যের নরম আলো ঘরে ঢুকেছে। আয়ুষ ঘুম থেকে উঠে চোখ ঘুরিয়ে দেয় চারিদিক, মন খানিকটা গন্ডগোল। তার মুখ লাল, হাত হালকা কাঁপছে। ভুল করে কাছে এসেছি, ভুলে যান সব। যা খুশি করবে তা হবে না। কি? আমার সাথে থাকতে হবে, বুঝলে? আমি তো বললাম ভুল হয়ে গেছে। ভুল হলো?
না, এটা আমার ইচ্ছে। আর তুমি পালাবে না। আমি কিভাবে পালাবো? তোমার হাতটা ধরে রেখেছি তো। ঘরের বাতাসে একটা অদ্ভুত উত্তেজনা আর দুই হৃদয়ে নীরব যুদ্ধ। আয়ুষের চোখে ঝলক, গভীর রাগ আর হতাশার মিশ্রণ। সে গলা শক্ত করে বলল, আপনি আমাকে জোর করে বিয়ে করছেন? এক হাতে তুলে ধরা আবেগ আর এক হাতে চাপা ক্ষোভ। সে একটু ধীরে কিন্তু সে স্পষ্ট কণ্ঠে চেঁচিয়ে বলল, আর কাছে আসার জন্য এইসব সিরিয়াস করেছেন, তাই এসব হয়েছে। রাত গভীর, ঘরের বাতাসে হালকা শীতল হাওয়া বইছে। আয়ুষ নিজের আসনে বসে চোখ নামিয়ে লজ্জার রাগের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আনুষ্কা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো, চোখে দৃঢ়তা আর ঠোঁটে ছোট্ট হাসি। যা খুশি বলো, আমার হয়ে থাকতে হবে। আমার কথার মানে বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলবো তাই হবে। আয়ুষ চুপ, মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা, লজ্জার উত্তেজনার মিশ্রণ। অনুষ্কার চোখে এখন আর কোনো ভীতি নেই, শুধু এক অটল মনোভাব। সে জানে এই মুহূর্তে আয়ুষ যতই প্রতিবাদ করুক না কেন, শেষ পর্যন্ত সে তার হয়েই থাকবে। ঘরের নিস্তব্ধতা তাদের দুজনের আবেগের সঙ্গে মিলেমিশে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করলো। আয়ুষের বুক কাঁপছে, কিন্তু সে জানে এই বেদনা, এই রাগ আর এই উত্তেজনা একদিন তাকে অনুষ্কার দিকে আরো টেনে আনবে। আয়ুষ অফিসের কক্ষে দরজা খুলে ঢুকলো, চোখে এখনো লজ্জার ক্লান্তির ছাপ। ডেস্কে বসে ফাইল দেখতে দেখতে মনে হচ্ছিল আজ মন একেবারে নেই। কলিগ এগিয়ে এসে চোখে মৃদু কৌতূহল নিয়ে বলল, মুখটা শুকনো কেন আয়ুষ, কি হয়েছে? কিছু না, শুধু একটু ক্লান্তি। কলিগ চোখ বেঁধে তাকালো, বুঝতে পারছে কিছু লুকানো টেনশন আছে। সত্যি বলো, তুমি তো জানো আমি সব বুঝতে পারি। আয়ুষ কাঁধ একটু উঁচু করে কিন্তু স্পষ্ট কিছু না বলে শুধু মৃদু মাথা নাড়ালো। আচ্ছা, আজকে মন খারাপ থাকলে কাজের চাপ কমিয়ে নিও, আমি দেখি সব ঠিকঠাক আছে কিনা। আয়ুষ ধীরে ধীরে ফাইলের দিকে তাকালো, কিন্তু মনে মনে ভাবছিল, অনুষ্কার সঙ্গে আজ রাতের ঘটনা আবার মনে পড়ছে, তবে এতই নেশা কন্ট্রোল করা কঠিন। আয়ুষ ফাইল সাজাচ্ছিল, চোখ খেয়াল রাখছিল না। হঠাৎ কলিগ এগিয়ে এসে তার কাঁধের দিকে তাকালো। আচ্ছা, এই ঘাড়ে কামড়ের দাগটা কি, বিয়ে করেছো নাকি? আয়ুষ রেগে গেল, কিন্তু লজ্জা আরো বেশি। চোখ নামিয়ে মাথা হেলান, গলা কম্পয়মান হয়ে উঠল। আরে কিছু না, ভুল বুঝছেন। ভুল বোঝা না, কিন্তু এই দাগ কেমন, সরাসরি দেখছি। তেমন কিছু না। ঠিক আছে, তবে মনে রেখো অফিসে এসে এসব ঢেকে রেখো। আয়ুষ চুপ করে নিচে ডেস্কের দিকে তাকালো, মনে মনে ভাবলো, কতই না লজ্জা। অনুষ্কার সঙ্গে এমন মুহূর্তগুলো ভাবতেই কেমন যেন নেশা লাগছে। দিনের আলো নরম বাড়ি লিভিং রুমে অনুষ্কা ধীরে ধীরে বসলো। আয়ুষের মা পাশে চোপে, চোখে একটু উদ্বেগের ছাপ। চাচি আমাকে মেনে নিতে পারছেন না কেন? আমি কি এত খারাপ? আয়ুষ তো মানে না। মানে না, কিন্তু আমি শুধু চাই ভালোবাসা দিয়ে মেনে নেওয়া। ঠিক আছে, সমস্যা নেই, শুধু আয়ুষ সে একটু জেদি, সময় লাগবে। আমি ধৈর্য রাখবো চাচি, সে যতই জেদি হোক একদিন আমাকে মেনে নিবে। ঘরের মধ্যে নীরবতা ভেসে আসছে। আয়ুষের মা জানালেন, মেয়েটি সত্যি দৃঢ় প্রতিজ্ঞ। সন্ধ্যার আলো ঘরের জানালা দিয়ে ঢুকছে। আয়ুষ অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এসেছে, চোখে রাগ আর কষ্টের চাপ। ডাইনিং রুমের কোণে অনুষ্কা বসে আছে, হাতে তাজা ঠান্ডা শরবতের গ্লাস। আয়ুষ, এখানে শরবত খাও, ক্লান্তি দূর হবে। আয়ুষ চোখে হালকা রাগ, মুখে লাল হয়ে গিয়ে বলল, এসব নাটক করে আমার মন পাবার চেষ্টা করবে না। আমি তো চাই শুধু তোমাকে আরাম দিতে। আরাম? আমার মন নষ্ট করে এখন আরাম দিতে আসছেন? না না অনুষ্কা, তুই যতই মিষ্টি নাটক করো আমি সহজে মন দেব না। আচ্ছা, দেখবো তুমি কতক্ষণ পারো। আমি তবু বলছি এসব কৌশল কাজে আসবে না। অনুষ্কার হাসি আরো চ্যালেঞ্জিং হয়ে গেল।
ঘরের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ভেসে উঠল। রাগ, লজ্জা, মিষ্টির দণ্ড এবং অদৃশ্য টানাপোড়েনের মিশেল। রাত নেমে এসেছে, ঘরের আলো নরম। আয়ুষ সোফায় বসে ক্লান্ত চোখে ফাইল সাজাচ্ছিল। অনুষ্কা ধীরে ধীরে তার কাছে এসে দুষ্টু হেসে বলল, রাতে তো আদর করেছো, এখনই ভুলে গেলে চলবে? আয়ুষ চোখ বড় করে তাকালো। লজ্জা আর রাগের মিশ্রণে মুখ লাল হয়ে গেল। আমাকে কাছে আসতে আপনি বাধ্য করছেন, আমি নিজে আসিনি। অনুষ্কা হাসি ধরে রাখতে পারল না, চোখে ঝিলিক। বাধ্য করছি না, আমি তো শুধু মনে করালাম যে তুমি রাতের কথা ভুলতে পারো না। মনে করালেও এসব নাটক করে আমার মন পাবেন না। অনুষ্কা ধীরে ধীরে তার পাশে বসে ঠোঁট মেলে চুপচাপ হেসে বলল, ঠিক আছে, তবে তুমি যতই রাগ করো আমি তো আমার মতো করেই থাকবো। ঘরের মধ্যে রাগ, লজ্জা আর দুষ্টামি মিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। আয়ুষ চোখ নামিয়ে ফাইলের দিকে তাকালো, মনে মনে ভাবলো, এই মেয়েটা ভয়ঙ্কর। রাত গভীর, ঘরের আলো নরম। অনুষ্কা ধীরে ধীরে বেডরুমে দরজা খুলে হাজির হলো, হালকা পিঙ্ক নাইট ড্রেস পরে। ড্রেসের নরম কাপড় তার শরীরের ভাঁজকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে, আর তার চোখে দুষ্টামি ঝলমল করছে। আজ প্রথমে ফাইলটা রেখে তাকালো, চোখ বড় হয়ে লজ্জা আর বিস্ময়ে মুখ লাল। বারবার চোখ সরাচ্ছে, কিন্তু দৃষ্টি যেন অনুষ্কার সঙ্গে আটকে আছে। অনুষ্কা ধীরে ধীরে তার পাশে এসে বলল, রাতটা তো শুধু আমাদের, তাই না? অনুষ্কা, এমন করে কাছে আসবে না। অনুষ্কা হেসে হাত দিয়ে তার হাত ধরে বলল, আমার কাছে আসো, একসাথে থাকি, খুব আদর করব। আয়ুষ চোখ নামিয়ে ফাইলের দিকে তাকালো, কিন্তু মনে মনে ভাবছে, এই মেয়েটা এমন ভাবে আমাকে সবসময় পাগল বানাচ্ছে। অনুষ্কার দৃষ্টি স্পষ্ট, সে জানে আকর্ষণ দিয়ে আয়ুষকে কাছে টানা কঠিন হবে না। ঘরের মধ্যে ভেসে উঠল উত্তেজনা, লজ্জার অদ্ভুত টানাপোড়েনের মিশ্রণ। রাত গভীর, ঘরে আলো নরম। আয়ুষ চোপায় বসে ফাইলের দিকে তাকিয়ে তাকলো, মন পুরোপুরি নেই। অনুষ্কা ধীরে ধীরে এগিয়ে এসে তার চোখে মৃত আবেগ আর ঠোঁটে হালকা হাসি নেই। ভালো না বাসো, কিন্তু আদর তো করতেই পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে তার ঠোঁট আয়ুষের ঠোঁটে মিশিয়ে কিস করতে শুরু করলো। আয়ুষ প্রথমে অজানা রকম অস্থির, চোখ বন্ধ করে হাত সামলাতে চেষ্টা করো, কিন্তু অনুষ্কার স্পর্শ তাকে পুরোপুরি আবদ্ধ করে ফেলো। নিজেকে সামলানো যাচ্ছে না। অনুষ্কা ধীরে ধীরে তার কাঁধে হাত বুলিয়ে গলা আর পেছনের দিকে হাত রাখলো। তার চোখে দুষ্টু ঝিলিক যেন বলছে, তুমি পালাবার চেষ্টা করলে লাভ নেই। আয়ুষ ধীরে ধীরে থমকে গেল, চোখ খোলা রাখলো, কিন্তু মনে মনে জানলো অনুষ্কার কাছে নিজেকে প্রতিরোধ করা সম্ভব নয়। ঘরের মধ্যে হালকা নিঃশ্বাস, ঠোঁটে ছোঁয়া আর মৃদু রোমান্টিক উত্তেজনায় সুর ভেসে উঠল। রাত গভীর, ঘরের আলো নরম। অনুষ্কার ঠোঁটে স্পর্শে আয়ুষ প্রথমে অস্থির হয়ে উঠেছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলাতে পারল না। আয়ুষ হাত বাড়িয়ে অনুষ্কার কোমর টেনে নিল নিজের দিকে। তুমি জানো তুমি আমাকে পাগল বানাচ্ছ। আর তুমি কি করবে আয়ুষ? আয়ুষ ঠোঁটগুলো ধীরে ধীরে অনুষ্কার কপালে, গলায় আর কাঁধে বুলিয়ে দিতে লাগলো। তার হাত অনুষ্কার কোমর থেকে ধীরে ধীরে পেছনে বোলাতে লাগলো। মনি ভাবলো, আমি কেন এতদিন ধরে নিজের আবেগকে ধরে রাখছিলাম। অনুষ্কা চোখ বন্ধ করে অনুভব করলো তার নিঃশ্বাস স্পন্দিত, শরীর আর মনের সঙ্গে মিলেমিশে উত্তেজনা বাড়ছে। আয়ুষ কণ্ঠে ফিস ফিস করলো, তোমার কাছে আমি পুরোপুরি হারাতে চাই। দুজনের নিঃশ্বাস মিলেমিশে ঘরটায় ভেসে এলো এক অদ্ভুত উত্তেজনা, রাগ, লজ্জা আর গভীর আবেগের মিশ্রণ। এবার আদর শুধু এক পাক্ষীয় নয়, আয়ুষ নিজে থেকেও শুরু করেছে। সকালের নরম আলো ঘরে ঢুকছে। আয়ুষ ডেস্কে বসে চা নিয়ে ব্যস্ত, চোখে হালকা ক্লান্তি আর লজ্জার ছাপ। অদ্ভুত, হঠাৎ অনুষ্কা ধীরে ধীরে এগিয়ে এসে দুষ্ট হাসি দিয়ে বলল, আয়ুষ, আজ আরো আদর করতে চাই তোমাকে। আয়ুষ চোখ বড় করে তাকালো, মুখ লাল হয়ে কণ্ঠে একটু রাগ মেশানো। শরীর দিয়ে আটকাতে চাচ্ছেন আমায় কি? না, কিন্তু শরীর থেকেই মনে প্রবেশ করবে একদিন। আয়ুষ অবাক হয়ে লজ্জার উত্তেজনার মিশ্রণে মাথা ঝুঁকালো। তুমি কি এমন কথার মানে বোঝো? অনুষ্কা ধীরে ধীরে তার পাশে বসলো, চোখে অদ্ভুত চ্যালেঞ্জ। বোঝার মতো হবে ঠিক একদিন।
ঘরের মধ্যে হালকা নিঃশ্বাস, উত্তেজনা আর দুষ্টামি মিশলে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করলো। আয়ুষ চুপ, কিন্তু মনে মনে জানলো অনুষ্কার সঙ্গে প্রতিদিন এমন মুহূর্ত তাকে আরো টানে। সকালের আলো নরমভাবে ঘরে ঢুকছে। ডাইনিং টেবিলে আড়ম্বর নেই, কিন্তু হালকা পারিবারিক মেজাজ ভেসে আছে। আয়ুষ চামচ হাতে বসে নাস্তা খাচ্ছে। অনুষ্কা পাশে বসে তার দিকে ছোট্ট দুষ্টু চোখে তাকাচ্ছে। আয়ুষ, তোমার কাজের চাপ কম থাকলে খেয়ে যেও। ঠিক আছে মা, একটু খেয়ে অফিসে চলে যাচ্ছি। তুমি খেয়েছো তো? না খেলে অফিসে ক্লান্ত হবে। হ্যাঁ ঠিক আছে। আয়ুষ দ্রুত নাস্তা শেষ করলো, নিজের ব্যাগ নিল। অনুষ্কা চোখে দুষ্টু ঝিলিক দিয়ে পড়ল। আজকে অফিসে বসে আমার কথা মনে করবে বারবার, না হলে কিন্তু বিরক্ত করব। লজ্জা নাই, কোথায় কি বলতে হয় জানেন না। পরিবার সবাই হেসে উঠল। আড্ডার মধ্যে ছোট্ট হাসি আর আদরের মুহূর্ত ভেসে উঠল। আয়ুষ তখন ঘর দিয়ে বেরিয়ে গেল, অফিসের জন্য রাস্তায় নামলো। আয়ুষ ঘর থেকে বেরিয়ে গেলেই অনুষ্কা ধীরে ধীরে আয়ুষের মায়ের দিকে মুখ ঘোরালো। চাচির চোখে হালকা বিস্ময়, কিন্তু মৃদু হাসি আছে। চাচি, অনেকদিন হলো আমি অফিসে যাচ্ছি না। হ্যাঁ, তুই কি বলছিস? এবার আমার অফিস যেতে হবে, তাই আমি চাই ভালোভাবে সব ঠিকঠাক রাখি। ঠিক আছে মেয়ে, দেখছি তুমি ঠিকঠাক মতো সামলাতে পারছো কিনা। অবশ্যই চাচি, আমি নিজের দায়িত্ব ঠিকভাবেই জানি। ঘরের মধ্যে হালকা হাসি আর শান্তি ভেসে উঠল। অনুষ্কা নিজেও মৃদু গম্ভীর হয়ে জানালো সে এখন শুধু নিজের নয়, পারিবারিক দায়িত্ব সামলাবে। অনুষ্কা ডাইনিং থেকে বেরিয়ে এসে নিজের অফিসের জন্য রেডি হলো। হালকা ফর্মাল শার্ট, স্কার্ট আর নরম লাল লিপস্টিক, সব ঠিকঠাক। তিনি ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে বলল, চাচি, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে, যা। কেউ জানে না অনুষ্কা আসলেই চাকরি করছে। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি সবই বাইরে দেখাবে যেন সে শুধু পারিবারিক কাজ করছে, কিন্তু সত্যি কথা সে ধীরে ধীরে নিজের ক্যারিয়ার সাজাচ্ছে, নতুন দুনিয়ার পথে পা বাড়াচ্ছে। রাস্তা দিয়ে অফিসের দিকে এগোতে থাকলো অনুষ্কা, চোখে দৃঢ়তা, মনে একটা ছোট্ট দুষ্ট ঝিলিক। অফিসে ঢুকতেই কোলাহল আর কিবোর্ডের শব্দ চারিদিকে ভেসে আসছে। অনুষ্কা নিজের ডেস্কে বসার আগে পাশের কলিগ রুবি এগিয়ে এলো। আরে অনুষ্কা, তুমি এতদিন ছুটিতে ছিলে কেন? অফিসে সবাই ভাবছিল কোথায় উদা হয়ে গেলে। অনুষ্কা হালকা হাসি দিয়ে চুল ঠিক করে বলল, বিয়ে হয়েছে তাই একটু ব্যস্ত ছিলাম। ও তাই নাকি? কাকে বিয়ে করেছো? অফিসে জানাবে না? বলবো, সময় হলে সবাই জানবে। আচ্ছা, বুঝলাম। তবে তোমার মুখে সেই নতুন নববধূর ঝিলিক আছে। অনুষ্কা মৃদু হাসি দিয়ে নিজের চেয়ারে বসে ল্যাপটপ খুলল। আয়ুষ যদি এখন জানতো আমি অফিসে বসে ওর কথা ভাবছি, তাহলে রাগে আগুন হয়ে যেত। সন্ধ্যার হালকা আলোয় শহরের রাস্তাগুলো ব্যস্ত, গাড়ির হর্ন, মানুষের হাঁটার শব্দ, সব মিলিয়ে এক ধরনের কোলাহল। অনুষ্কা তার অফিস ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎই এক রেস্টুরেন্টের সামনে চোখ আটকে গেল। কাচের ভেতর দিয়ে দেখলো আয়ুষ হালকা হাসি মুখে সামনে টেবিলে বসা এক অচেনা মেয়ের সাথে কথা বলছে। মেয়েটির হাতে ফাইল, কিন্তু অনুষ্কার চোখে ফাইলের চেয়ে চোখ বড় হয়ে উঠল সেই হাসি। এই হাসি তো আমার জন্য দেয় না কখনো। আর এই মেয়ে কে? এক মুহূর্ত দেরি না করে রেস্টুরেন্টের দরজা ঠেলে ঢুকে গেল অনুষ্কা। পাশের টেবিলগুলোতে থাকা মানুষ থেমে তাকালো, কারণ অনুষ্কার চোখে আগুন আর মুখে তীব্র রাগ। আয়ুষ, এটা কে? আর তুমি এখানে ওর সাথে কি করছো? মেয়েটি হতভম্ব, কেবল ফাইলটা শক্ত করে ধরলো। অনুষ্কা মেয়েটির দিকে তাকিয়ে বলে, তুমি জানো তো যার সাথে বসে আছো সে আমার স্বামী। নিজের লজ্জা নেই? আমি শুধু। চুপ, বেশি কথা বলো না। তোমার জায়গা অন্য কোথাও, আমার স্বামীর সাথে নয়। এতক্ষণ নীরবে বসে থাকা আয়ুষ অবশেষে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখে রাগ স্পষ্ট। অনুষ্কা, তুমি কি পাগল হয়ে গেছো? উনি আমার ক্লায়েন্ট, আমি অফিসের প্রজেক্ট নিয়ে কথা বলছি। অনুষ্কা এক মুহূর্ত থমকালো, কিন্তু রাগের উত্তাপ তখনও কমেনি। ক্লায়েন্ট হোক বা অন্য যে কেউ, আমার স্বামীর সাথে এইভাবে বসা আমি মেনে নিব না। তোমার এই সন্দেহ আর নাটক একদিন আমার মান সম্মান শেষ করে দিবে। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে ফাইল হাতে নিয়ে চলে গেল। রেস্টুরেন্টের ভিতরে এক ধরনের অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আয়ুষ আর অনুষ্কা দুজনেই দাঁড়িয়ে, চোখে রাগ আর ভুল বোঝাবুঝি ঝড়। রাতের শহর যেন দিনের কোলাহল ভুলে শান্ত হয়ে গেছে।
কিন্তু আয়ুষ আর অনুষ্কার বাড়ির ভেতরে সেই শান্তি নেই। সেখানে জমে আছে রাগ, অভিমান আর অব্যক্ত কষ্ট। অনুষ্কা ধীরে ধীরে বেডরুমে ঢুকলো। আয়ুষ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, চোখে বিরক্তি। আয়ুষ, আমি সরি। আজ রেস্টুরেন্টে যা করেছি আমি ভুল করেছি। তার গলায় অনুশোচনা স্পষ্ট, কিন্তু মুখে এখনো একটুখানি দুষ্টামি লেগে আছে। সে জানে যতই রাগ হোক আয়ুষ তাকে এড়িয়ে যেতে পারবে না। আয়ুষ ধীরে ঘুরে দাঁড়ালো, চোখে প্রচন্ড রাগ। সরি বললেই সব শেষ হয়ে যায় নাকি? আপনি কি জানেন আজ আপনার সেই আচরণের জন্য আমার পেশাগত ইমেজ নষ্ট হতে পারত? আমি স্পষ্ট বলছি, আপনি আমার থেকে দূরে থাকবেন। দূরে থাকবো মানে? বিয়ে হয়ে গেছে, একসাথে নিচে থাকি, দূরে থাকা কি আর সম্ভব? সম্ভব, যদি আপনি আমাকে একটু স্পেস দেন। প্রতিটি মুহূর্তে নাটক করে আমার জীবন কন্ট্রোল করার চেষ্টা করবেন না। আয়ুষের কণ্ঠে কষ্ট, কিন্তু অনুষ্কার চোখে ভালোবাসার জেদ। সে ধীরে আয়ুষের কাছে এগিয়ে এসে বলল, তুমি যতই দূরে রাখতে চাও আমি ততই তোমার কাছে আসবো। রাত গভীর। শোবার ঘরে মৃদু আলোর চারপাশে এক ধরনের নীরবতা নেমে আছে। আয়ুষ এখনো রেগে আছে সন্ধ্যার ঘটনার জন্য। সে বিছানার এক পাশে শুয়ে আছে, চোখ বন্ধ, যেন অনুষ্কার উপস্থিতি অনুভবই করতে পারছে না। কিন্তু অনুষ্কা, সে তো চুপ করে থাকার মানুষ নয়। ধীরে ধীরে সে উঠে আয়ুষের দিকে ঝুঁকলো, তার চুলে হাত বোলালো, তারপর এক মুহূর্ত দেরি না করে ঠোঁটে নরম চুমু দিল। তোমাকে ছাড়া ভালো লাগে না জান। কিন্তু গলায় মায়া, কিন্তু চোখে দুষ্টু ঝিলিক। সে যেন আয়ুষের রাগ গলাতে চাইছে। আয়ুষ চোখ খুলে তাকালো, মুখে বিরক্তির ছাপ। এই ন্যাকামি করে লাভ নেই অনুষ্কা। আপনার এই আদিক্ষেতা আমি পছন্দ করি না। দিনভর ড্রামা করেন আর রাতে এসে কিস করে সব ঠিক করতে চান, এটা হবে না। আদিক্ষেতা নয়, এটা ভালোবাসা। তুমি যতই রাগ দেখাও আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। আর আমি চাই একটু শান্তি। সবসময় আপনার এই জেদ সহ্য করতে কষ্ট হয়। দুজনের চোখে চোখ রেখে থাকা, একদিকে রাগ, অন্যদিকে অটল ভালোবাসা। রাত আরো গভীর হলো, কিন্তু তাদের মধ্যকার টানাপোড়েন যেন কমলো না, বরং আরো জটিল হয়ে উঠলো। রাত প্রায় 11:30। শহরের আলো ঝলমলে জানালা দিয়ে হালকা বাতাস ঘরে ঢুকছে। আয়ুষ টেবিলে বসে কিছু ফাইল দেখছে, চোখে চাপা ক্লান্তি আর বিরক্তি। কিন্তু অনুষ্কার চোখে যেন কোনো ক্লান্তি নেই, বরং অদ্ভুত এক উদ্যম। অনুষ্কা ধীরে ধীরে আয়ুষের পেছনে এসে কাঁধে হাত রাখলো, তারপর ঠোঁটের কোণে দুষ্টু হাসি এনে বলল, জান, কাছে আসো না। আয়ুষ ভুরু কুঁচকে ফাইল বন্ধ করলো। অনুষ্কা, আমি এখন এসব মুডে নেই। দিনভর মাথা খারাপ হয়ে গেছে। আপনি একটু শান্তিতে থাকতে দিতে পারেন না? কিন্তু অনুষ্কা কি কখনো না শুনেছে? সে পাত্তা দিয়ে আয়ুষের গলা জড়িয়ে ধরে চুলে আঙ্গুল চালালো। তুমি যতই রাগ দেখাও আমি তো তোমারই, আর তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। সে কথা শেষ করতেই আয়ুষের গালে নরম চুমু দিল, তারপর কানে ফিসফিস করে কিছু বলল, যা আয়ুষকে আরো অস্বস্তিতে ফেলে দিল। অনুষ্কা, আপনি কি বুঝতে পারছেন না আমি বিরক্ত হচ্ছি? এভাবে জোর করে কাছে আসা ভালো লাগে না আমার। কিন্তু অনুষ্কা থামলো না, বরং আরো কাছে এগিয়ে এলো, তার আঙ্গুল আয়ুষের আঙ্গুলে জড়িয়ে ধীরে ধীরে ফাইল নামিয়ে রাখলো। তুমি যতই না বলো আমার মন চায় তোমাকে আদর করতে। তুমি চাইলেও আমাকে আটকাতে পারবে না। রুমের বাতাসে এক অদ্ভুত চাপা উত্তেজনা। আয়ুষ মুখ ঘুরিয়ে নিতে চেষ্টা করলো, কিন্তু অনুষ্কার হাত তার মুখের পাশে এসে দাঁড়ালো। একটুখানি ফাঁক, আর তারপর ঠোঁট ছুঁয়ে গেল ঠোঁটে। আয়ুষ দীর্ঘশ্বাস পেল, রাগ যেন ধীরে ধীরে কোথাও মিলিয়ে যেতে লাগলো। রাতের নীরবতা যেন ঘরের ভেতর এসে থেমে আছে। আয়ুষের মুখে এখনো বিরক্তির ছাপ, কিন্তু অনুষ্কার চোখে তীক্ষ্ণ চাহনি, যেন এই দূরত্ব আর সহ্য হচ্ছে না। জান, একটু কাছে আসো, আদর করো, সব ভুলে যাবে। আয়ুষ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে অনুষ্কা দুহাতে মুখটা ধরে ঠোঁটে চুমু কিস করতে লাগলো। প্রথমে আয়ুষ নড়চড়ে সরে যেতে চাইলো, কিন্তু সেই উষ্ণতা, সেই কাছে টানার শক্তি তার মনকে টলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই দুজনে ঠোঁট একে অপরকে খুঁজে নিতে লাগলো, ধীরে ধীরে গভীর ভাবে। দেখলে, রাগের চেয়ে আদর অনেক ভালো লাগে। তার হাত আয়ুষের কাঁধে, আর আয়ুষের দৃষ্টি ধীরে ধীরে নরম হয়ে এলো। কথা থেমে গেল, শুধু নীরবতা আর হৃদস্পন্দনের শব্দ। মুহূর্তটা যেন দীর্ঘ হয়ে উঠল,
যেন তারা ভুলে গেল চারপাশের অন্য কিছু। সকালবেলা আলো জানালা পেরিয়ে ঘরে ঢুকছে, পাখি ডাক, চায়ের গন্ধ, কিন্তু আজ ঘরের ভেতরে পরিবেশের এক অদ্ভুত নীরবতা। আজ বিছানার কিনারায় বসে আছি, চুল এলোমেলো, চোখে হালকা লজ্জা মেশানো অস্বস্তি। অনুষ্কা ঠিক উল্টো, চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে মুচকি হাসি। আয়ুষ টেবিলে নাস্তা করছে, চোখ নামানো, মুখে গম্ভীর ভাব। অনুষ্কা কিন্তু আজ ভোর থেকে কিছু প্ল্যান করে রেখেছে। জান, চা খাবে তো? সে ধীরে ধীরে আয়ুষের সামনে কাপ রাখলো, কিন্তু হাতের আঙ্গুলগুলো এমন ভাবে ছুঁয়ে গেল যেন আয়ুষ খানিকটা চমকে তাকালো। এভাবে নাটক করে লাভ নেই, আমি অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার আগে একটু হাসো তো। এত গম্ভীর মুখে বের হবে? তোমার তো হাসি খুব সুন্দর। সে কথাটা বলে আয়ুষের গালে হালকা চিমটি কাটলো। আয়ুষ চামচ নামিয়ে পেল, বিরক্তি দিতে তাকালো, কিন্তু চোখের কোণে এক ফোঁটা অস্বস্তির ঝিলিক ধরা পড়লো। শোনো, সারাদিন তো দূরে থাকো, এখন 1 মিনিট সময় দিলে কি ক্ষতি? সে হঠাৎই চুলের খোপা ঢিলে করে দিল, লম্বা চুল কাঁধে গড়িয়ে পড়লো আর সামান্য সামনে ঝুঁকে আয়ুষের চোখের সামনে এসে দাঁড়ালো। আপনি এসব ইচ্ছে করে করছেন? আমার দেরি হয়ে যাবে। অনুষ্কার ঠোঁটের ছোট্ট এক বিজয়ী হাসি ফুটে উঠল। সে জানে অফিসে গেল এই সকালে দুষ্টামির কথা আর সহজে ভুলতে পারবে না। অনুষ্কা ধীরে ধীরে এগিয়ে এলো, হঠাৎই সে আয়ুষের ঠোঁট কামড়ে নরম কিস করলো। সারাদিন আমার কথা মনে রাখবে, না হলে রাতে আরো কামড় দেবো। জান। লাল চোখ আয়ুষ, মুখ একটু লাল, চোখ বড়, হাত দিয়ে চেষ্টা করলো সামলাতে, কিন্তু মনে মনে জানালো এই দুষ্টু মেয়েটির ছলনায় সে সারাদিন ব্যস্ত থাকবে। অনুষ্কার কাঁধের হাতটাকে এসে কেবল দীর্ঘশ্বাস ফেল। অনুষ্কা, এই দুষ্টুমি ঠিক নয়। আপনি সারাদিন আমাকে ভুলে যেতে দেবেন না, তাই তো? না, ভুলতে পারবে না, আর চাইলে সারা দিনেও ভুলবে না। ঘরের নীরবতা, কিন্তু মনে মনে আগুন। অফিসের আগে এই ছোট্ট লড়াই তাদের মধ্যে টানাপোড়েন তৈরি করলো। দুপুরে হালকা আলো অফিসের কাছে জানালা দিয়ে ঢুকছে। আয়ুষ ডেস্কে বসে ফাইল দেখছে, কিন্তু চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে। মনে হচ্ছে তার মন অন্যত্র। ঠিক সেই মুহূর্তে ফোনের বাজনাটা ঘরে প্রতিধ্বনি করছে। কে আবার ফোন করছে? ফোনে দেখলো অনুষ্কার নাম, মাথা কাঁপিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু ফোন রিসিভ করলো। জান, অফিসে কি চলছে? সারাদিন কি খেয়াল রাখো না আমাকে? তুমি সারাদিন আমাকে ভুলে যাও, তাই না? অনুষ্কা, আমি অফিসে কাজ করছি, ফাইল দেখার সময় ফোনে ব্যস্ত থাকবো না নিশ্চয়। আর আমি চাই তোমার সারা দিন আমার কথা মনে থাকো। ফাইলের চেয়ে বেশি তো মনে পড়তেই হবে। আয়ুষ হাত কপাল থেকে নামালো, মন ভেতরে ছোট্ট হতাশা। সে জানে যতই রাগ দেখাক, অনুষ্কা সারাদিন তার মন কাটতে যা যা করা লাগে তাই করতে পারে। বিকেলের সূর্য কাছের জানালা দিয়ে হালকা রোদে ঢুকছে। অফিসের মধ্যে সবাই স্বাভাবিক, কিন্তু আয়ুষের মন একদম স্বাভাবিক নয়। তার ডেস্কের ফোন আবার বাজছে, যে ফোনটি আজ সারাদিন তাকে বিরক্ত করেছে। এবার আবার আয়ুষ হালকা বিরক্তি ফোনটা রিসিভ করে। আর এবার কেন ফোন দিছেন? জান, তুমি তো একবারও ফোন দিচ্ছ না। তুমি কি ভুলে গেছো আমাকে? ফোন রাখেন, বিরক্ত করবেন না। বিরক্ত করছি না জান, আজ রাতে তোমাকে আর নিঃশ্বাস নিতে দেবো না, জানো তো। কপালে ঠেসে বসে আছে, মন ভেতরে অস্থির, রাগ, লজ্জার অদৃশ্য টান, সব মিলিয়ে তার মাথা ঘুরছে। ফাইলের দিকে তাকালেও মন পুরোপুরি নেই, চোখে শুধু ফোনের স্ক্রিন এবং অনুষ্কার দুষ্ট হাসি। অনুষ্কা, তুমি এভাবে বিরক্ত না করলে কি শান্তি পাবো? আমি সারাদিন ধরে শুধু কাজ করতে চাই। চিন্তা করো না, আমি সারাদিন তোমার চিন্তায় থাকবো। তুমি যতই বিরক্ত হও, আমি তোমারই। ফোনের কল শেষ হলো, কিন্তু আয়ুষের চোখে এখনো অনুষ্কার দুষ্ট হাসির ছাপ। দুজনের মধ্যেই ছোট্ট দুষ্টামি, এক ধরনের টান, এক অদৃশ্য লড়াই যা সারাদিন তাদের মনকে জড়িয়ে রাখছে। রাত নামছে শহরে। আয়ুষ অফিস থেকে ফিরে বাড়ির দিকে আসছে। মাথায় এখন সারাদিনের কাজ আর অনুষ্কার দুষ্টামি। ফোনটি বেজে উঠলো, অনুষ্কার নাম। আয়ুষ হালকা দম বন্ধ করে ফোন রিসিভ করে বলে, এবার কি আবার দুষ্টুমি? রাতে তোমাকে এত আদর দেবো জান, মনে হবে সারাদিনের সব ক্লান্তি এক মুহূর্তে উড়ে যাবে। তোমার শরীরও কেঁপে উঠবে, ভেবেই মন খুশি হয়ে যাচ্ছে। আয়ুষ ফোনটি নামিয়ে রাখলো, মুখে রাগের ছাপ, কিন্তু মন ভেতরে অদ্ভুত এক উত্তেজনা। সারাদিন তার উপর যে দুষ্টামি চলছিল, এবার রাতের জন্য তার মন পুরোপুরি অনুষ্কার দিকে চলে গেছে। এই মেয়েটি সারাদিন আমাকে শুধু রাগিয়ে রাখে না, সারাদিন ধরে আমার মনও কাড়ে।
রাতের ঘরে বাতাস হালকা ঠান্ডা। আয়ুষ জানে আজকের রাত্রিও অনুষ্কা তার ধৈর্য পরীক্ষা করবে, কিন্তু সে জানে এই পরীক্ষায় সে হারতে চলেছে। রাতের ঘর আলো নরম ঝলকে ভরা, মোমবাতি জ্বালানো, ছোট ছোট ফ্লাওয়ার রসের গন্ধে ভরে ছড়িয়ে আছে। ঘরে মোমবাতি জ্বালানো, ছোট ছোট ফ্লাওয়ার্সের গন্ধ ঘরে ছড়িয়ে আছে। প্রত্যেকটি কৌণিক হালকা কোণে হালকা আলো অনুষ্কার পরিকল্পনা যেন আরো রহস্যময় করে তুলেছে। অনুষ্কার পা ধীরে ধীরে ঘরের ভেতর নামছে। জর্জেটের শাড়ি, নরম কাঁধের লাইন উজ্জ্বল আলোয় ঝিলমিল করছে। চুল কাঁধে ভেসে আছে, চোখে দুষ্টু চাহনি। ঠাস করে ঘরের দরজা খোলা হলো। আয়ুষ ঢুকলো, শ্বাস আটকে গেল, চোখ বড় হয়ে গেল, মুখে রাগের বদলে কেবল অবাক হয়ে থাকা। জান, রাতটা তোমার জন্য সাজিয়েছি, ভালো লাগবে তো? আর সামান্য এগোতে চাইল, কিন্তু গা অচেনা উত্তেজনায় স্তব্ধ। মন ভেতরে জানছে এই রাত, এই মুহূর্ত আর অনুষ্কার উপস্থিতি তাকে সহজে ছাড়বে না। অনুষ্কা, তুমি কি সবসময়ই এইভাবে আমাকে অবাক করতে চাও? হ্যাঁ, আর আজ রাতটা তোমার জান, তুমি শুধু এখানে থাকো। ঘরে এখন শুধু আলো, ফুলের গন্ধ আর দুজনের চোখের টান। আয়ুষের মন ভেতরে কাঁপছে, ভালো লাগা আর রাগের মধ্যে এক অদ্ভুত মিশ্রণ। রাতটারও দীর্ঘ হতে চলেছে। রাতের ঘর নীরব, শুধু মোমবাতির হালকা ঝলক, ফুলের গন্ধ ঘরে ভেসে আছে, আর বাতাসে ভেসে আছে রাতের শান্তি। অনুষ্কার চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটের কোণে ছোট্ট হাসি। আয়ুষ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, নিঃশ্বাস চেপে ধরে, মন ভেতরে অস্থির, গা অচেনা উত্তেজনায় কাঁপছে। আর ধীরে ধীরে এগিয়ে চোখে লজ্জা আর উত্তেজনা মিশিয়ে বলল, অনুষ্কা, তুমি এত সুন্দর, আমার জন্য রাতটা সাজানো আমি ভাবতেই পারিনি। জান, রাতটা শুধু আমার নয়, আমার, তোমার, আমাদের জন্য। চলে এসো কাছে। আর ধীরে ধীরে তার দিকে এগোলো। দুজনের চোখ একে অপরের দিকে ঝরে আছে, শরীরে এক অদৃশ্য টান যা তাদের থামাতে দেয় না। ঠোঁটের কাছে ঠোঁট, প্রথম স্পর্শে কিস। তোমার হাত, তোমার স্পর্শ সবই আমার পাগল পাগল লাগে। জান, সারা দিনের এই অপেক্ষা শেষ, এবার শুধু আমরা। অনুষ্কা, আমি তোমার কাছে, এত কাছে আমি ভুল করব না, আর তোমাকে কখনো ছাড়বো না। ঠোঁটের প্রথম ঠোঁটের স্পর্শ আর চোখের কথা দুজনের হৃদয় একে অপরের সাথে মিলছে। প্রতি কিসে যেন একে অপরকে আরো কাছে টানছে। শ্বাসের মধ্যেও কথা আর চোখের মধ্যেও কথা। অনুষ্কার হাত আঙ্গুলে আঙ্গুলে জড়ি। আয়ুষ ধীরে ধীরে ঘাড়ে হাত রাখলো। অনুষ্কার ফিস ফিসে কাঁধের উপর ঠোঁট রাখে বলে, আমি শুধু তোমার জন্য সারাদিনের এই রোম্যান্সের জন্য অপেক্ষা করেছি। জান, তুমি ছাড়া আমি শূন্য। রাতের ঘর ভরা ভালোবাসা, উত্তেজনা আর অদৃশ্য টানের গল্প। আয়ুষ আর অনুষ্কা একে অপরের কাছে হারাচ্ছে, কথা কম, অনুভূতি বেশি। এটাই রাতের মধুর নীরব রোমান্টিক মুহূর্ত। রাত নীরব, মোমবাতির আলো ঘর জুড়ে হালকা ঝলক ছড়াচ্ছে। দুজনেই একে অপরের দিকে হাত বাড়িয়ে ধরেছে, শ্বাস থেমে, চোখে চোখের খেলা। জান, তোমার স্পর্শে আমি সব ভুলে যাই। আজকের রাতটা শুধু আমাদের, সারা দিনের জন্য, সারা জীবনের জন্য মনে রাখবো। অনুষ্কা, তুমি এত কাছে, আমার মনটা শুধু তোমারই জন্য ধুকছে। অনুষ্কার হালকা হাসি দিয়ে মাথা ঘষে আয়ুষের কাঁধে। তুমি জানো, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি যে পাশে থাকবে তা মনে হলে সব ভয় দূরে চলে যায়। আমি কখনো ভাবিনি এত ভালোবাসবো। তোমার হাত, তোমার চোখ সবই আমার জন্য। আজ রাতে শুধু তোমাকে দেখবো জান। আমি চাই তুমি আমার সমস্ত ভালোবাসা অনুভব করো। দুজন একে অপরের হাত ধরে, মুখে ছোট্ট হাসি, চোখে অদ্ভুত উত্তেজনা, কথা কম, অনুভূতি বেশি। প্রতি স্পর্শে, প্রতি চোখের ঝলকে তারা একে অপরের আরো কাছে টানছে। আয়ুষ আর অনুষ্কা একে অপরের চোখে চোখ রাখছে, হাত একে অপরের হাতে, নিঃশ্বাস থেমে থেমে। অনুষ্কা, তুমি এত কাছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। অনুষ্কা সামান্য ঠোঁট কামড়ে কিস করে ফিসফিসিয়ে বলে, আমি চাই সারা জীবন এইভাবে থাকো। আর ধীরে ধীরে তার ঠোঁট অনুষ্কার ঠোঁটের সাথে মিলিয়ে কিস করে। অনুষ্কা প্রতি স্পর্শে উত্তেজিত, চোখ বন্ধ করে মন খুলে দিয়েছে। প্রতি কিসে, প্রতি স্পর্শে তারা একে অপরের কাছাকাছি আসে। জান, তোমার হাত, তোমার ঠোঁট সবই আমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি আমার। আমি চাই শুধু তোমাকে। তোমার প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ আমার মনে থাকবে সারা জীবন।
আজ অনুষ্কার হাত ধরে ঠোঁট গলা কাঁধ প্রতি স্পর্শে ছোট ছোট আদর করে। অনুষ্কার চোখে ঝিলিক হাসি আর ছোট্ট ফিসফিসি কথাই তার একে অপরের সাথে হারিয়ে যাচ্ছে। রাতটা এখন শুধু তাদের কথা কম, অনুভূতি বেশি। সকালে রোদ ঘরে ঢুকছে, হালকা আলোয় সবকিছু নরমভাবে ঝলমল করছে। বাথরুমের ভেতরে ভাপা বাতাস আর পানির খেসারত। অনুষ্কা, তুমি সবসময় এত দুষ্টুমি করছো জান? এভাবে সকালে শুরু করলে? আচ্ছা, তাহলে কি তুমি আমাকে ছাড়ছো? আমি চাই সকালের শুরুটা তোমার সাথে কাটাই। আয়ুষ নরমভাবে তার দিকে এগোলো, হাত দিয়ে অনুষ্কার কোমর হাত ধরলো। পানির ভেজা বাতাসে দুজনের মন মিলছে। চোখে চোখে ছোট ছোট হাসি। অনুষ্কা ফিস ফিসে ঠোঁট সামান্য স্পর্শ করে অনুষ্কার গালে। জান, সকালটা এইভাবে কাটলে সারাদিন ভালো লাগবে। আমি শুধু চাই তুমি সবসময় আমার পাশে থাকো। পানির মধ্যে ধীরে ধীরে হাত, চোখের খেলা, নরম হাসি। সকালে নীরব ঘরে তারা একে অপরকে আদর করছে, কথা কম, অনুভূতি বেশি। প্রতি চোখের ঝলকে রোমাঞ্চের মধুর মুহূর্ত জ্বলে উঠছে। অনুষ্কা, তোমাকে কাছে পেয়ে এই মুহূর্তে মনে হচ্ছে সবকিছু থেমে গেছে, শুধু তুমি আর আমি। জান, আমি চাই এই মুহূর্তটা কখনো শেষ না হোক। আজ প্রতিটি স্পর্শের সতর্ক, কিন্তু চোখে অদ্ভুত এক নেশা। প্রতি পানির ফোঁটা, প্রতি হাসি, প্রতি ছোট্ট স্পর্শ তার মনকে পুরোপুরি বয়ে নিয়ে যাচ্ছে। হাতে হাত, হাত ধরে হাত, চোখে চোখ, হৃদয় গভীরভাবে যুক্ত হচ্ছে। আমি এই নেশার ভিতর থেকে ছাড়ছে না। তুমি কাছে থাকলে, শুধু তোমাকে দেখলেই মন শান্ত হয়। আমি চাই সারা জীবন এইভাবে তুমি আমার পাশে থাকো। আমার জন্য এই নেশা শুধু তুমি। এবারটা ভাপা বাতাসে ভরা ভালোবাসা। আয়ুষ অনুষ্কার প্রতি ছোট ছোট স্পর্শে হার মানছে, কিন্তু সবকিছু সংযত। চোখে চোখ, হাসি আর ফিসফিসি কথায় রাতের নেশা ভেসে যাচ্ছে। সকালের আলো ঘরে ঢুকছে, বাথরুমে ভেজা বাতাস আর গোসল শেষে অনুষ্কা সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। জর্জেটের হালকা শাড়ি, চুল সামান্য বাঁধা, চোখে ঝিলিক। আয়ুষ পাশে বসে তাকিয়ে আছে, মুখে ছোট্ট হাসি আর চোখে লজ্জা। অনুষ্কা হালকা হাসি দিয়ে খাবারের দিকে তাকিয়ে বলে, সকালের খাবার সবাই মিলেই একসাথে খাবো। অনুষ্কা, তুমি সত্যিই ভালো। এভাবে সকালের শুরু হলে ঘরটা আরো উজ্জ্বল হয়ে যায়। মা, আমি ঠিক আছে। অনুষ্কার হাতেই সব ঠিক হয়ে যাচ্ছে, তাই। সবার মধ্যে হালকা হাসি, ছোট ছোট কথোপকথন। আয়ুষ ও অনুষ্কা একে অপরের দিকে নজর রাখছে, কিন্তু চোখে চোখ, ছোট্ট রোমান্টিক টান। সকালের এই পারিবারিক মুহূর্তে আয়ুষ বুঝতে পারছে অনুষ্কার উপস্থিতি শুধু তার জন্যই নয়, পুরো পরিবারের মনেও আনন্দ ছড়াচ্ছে। জান, আজকের সকালটা শুধু আমাদের নয়, সবার সঙ্গে কাটালে আরো সুন্দর লাগে। হ্যাঁ, তুমি সত্যিই জানো কিভাবে ঘরটা উজ্জ্বল করতে হয়। সকালের খাবারের পর ঘরের ভেতর হালকা চুপচাপ। আয়ুষ কাপড় পরিবর্তন করে অফিসের জন্য বের হচ্ছে, চোখে অদ্ভুত অস্থিরতা। অনুষ্কাও তার ব্যাগ হাতে নিয়ে বের হতে যাচ্ছে, কিন্তু মন ভেতরে উদ্দীপ্ত। আয়ুষ হালকা হাসি চেপে দরজার দিকে তাকিয়ে বলে, অনুষ্কা, আজ অফিসে আবার সেই কাজের চাপ থাকবে, তুমি তোমার কাজে মন দাও। জান, তুমি অফিসে থাকলেও আমি তোমার কথা মনে রাখবো, আর সারা দিনের শেষে দেখবো তুমি ঠিক আছো কিনা। দরজা বন্ধ হলো, দুজন আলাদা কাজের দিকে রওনা হলো। তাদের মধ্যে ছোট্ট মায়া, চোখে ঝিলিক, যা সারাদিনের মনকে টানছে। অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গে দুজনই নিজেদের কাজের মধ্যে মন বসালেও মনের ভেতর অদ্ভুত উত্তেজনা আর রোমান্টিক টান অদৃশ্যভাবে চলছে। আজও সারাদিনের অফিসের মাঝখানেও আমি শুধু অনুষ্কাকে ভাববো। আজও আমি তার কথা মনে রাখবো। অফিসে থাকলেও আমাদের ছোট্ট মুহূর্তগুলো যেন সারা দিনের আনন্দ। অনুষ্কার ডেস্কে কাজ চলছিল, হঠাৎ তার ফোন বাজলো। স্ক্রিনে অচেনা নাম, অচেনা নম্বর। অনুষ্কা হালকা চমকে ফোন ধরেছে। হ্যালো, কে? ফোনের অপর পাশে ভয়েস গম্ভীর রহস্যময়। অনুষ্কা, তুমি কি সত্যি সব জানতে চাও? আজ রাত না, আজ দুপুরেই দেখার দরকার। যদি না আসো, ফলাফল খারাপ হতে পারে। কে বলছেন? আমি কোথায় আসবো? ফোন রেখে অনুষ্কা হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, চোখে লজ্জা বা ভয় সব মিলে অদ্ভুত উত্তেজনা। ফাইল, কাগজপত্র সব পেছনে ফেলে সে দ্রুত লিফটের দিকে ধাবিত হলো। ঠিক আছে, জানতে হবে কে কি বলতে চাচ্ছে, বা হয়তো কিছু গোপন তথ্য। ডেস্কের বন্ধুরা হতভম্ব, কিন্তু কেউ অনুষ্কার ধাওয়াটা বোঝে না। ফ্লোরে
এখন শুধু ফাঁকা চেয়ার আর রহস্যময় উত্তেজনা। অনুষ্কার গন্তব্য অজানা, কিন্তু মনে হচ্ছে আজকের দিনটি তার জীবনের এক নতুন মোড় আনতে চলেছে। দুপুরের হালকা রোদ অফিসের কাজ দিয়ে ভেসে আসছে। অনুষ্কার ডেস্ক খালি, চেয়ার ফাঁকা, কেউ বুঝতে পারছে না সে কোথায় গেছে। কলিগরা একে অপরের দিকে তাকাচ্ছে। অনুষ্কা কোথায় চলে গেল? চুপচাপ প্রশ্ন। ডেস্কে তার ব্যাগ ফাইল সবই আছে, কিন্তু সে নেই। ঘন্টা কেটে গেছে। একসময় অনুষ্কার সেলফিশ ধাপের আওয়াজ ভেসে আসে। সবার চোখ তার দিকে। অনুষ্কা হালকা হাসি দিয়ে ধীরে ডেস্কে বসে। দুঃখিত সবাই, ছোটখাটো কাজ ছিল, এবার কাজ শুরু করি। কেউ জানতে পারলো না অনুষ্কা কোথায় গিয়েছিল, তবে তার চোখে অদ্ভুত উজ্জ্বলতা, হালকা রহস্যময় হাসি, যা জানাচ্ছে সে কিছুটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে। মনের ভেতর কিছু টান, কিছু উত্তেজনা, দুজনের সম্পর্কের মধ্যে আরো অদৃশ্য রহস্যের সূচনা। দুপুরের আলো ঘরে ঢুকছে। অনুষ্কার বাবা মা পাশের বাড়ি থেকে এসে জানালা দিয়ে তাকাচ্ছেন, হালকা হাসি, চোখে উষ্ণতা। অনুষ্কা, সব ঠিক আছে তো? এখন তো বাড়িতে চল, ঘুরে আসবি কয়েকদিন। মা, আমরা চাই তুমি শান্তিতে থাকো, কোনো ঝামেলা নেই, তাই না? হ্যাঁ বাবা মা, সব ঠিক আছে। আমি চাই এই কয়দিন তোমাদের সঙ্গে কাটাই। আজ দূরে দাঁড়িয়ে সব দেখছে। মনটা হঠাৎ ভারী হয়ে গেল, চোখে হালকা কষ্ট, বুকের মধ্যে অদ্ভুত ব্যথা। সে বুঝতে পারছে অনুষ্কার বাবা মায়ের উপস্থিতি তার নিজেদের অনুভূতি সঙ্গে খেলছে। আমি চাই সব ঠিক থাকুক, কিন্তু কেন এসব দেখে মন খারাপ হচ্ছে বুঝতে পারছি না। অনুষ্কার বাবা মায়ের সঙ্গে হেসে কথা বলছে। ঘরের মধ্যে উষ্ণতা চড়ছে। আজ দূরে দাঁড়িয়ে চোখে অদৃশ্য হতাশা, কিন্তু কিছু বলছে না। মনের ভেতর একটি ছোট্ট দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ভালোবাসা আর অভিমান মিশে। রাত প্রায় 2টো। বাড়ির সবাই গভীর ঘুমে। চাঁদের আলোয় জানালার ফাঁক গলে নরম আলো ঢুকে পড়েছে ঘরে। অনুষ্কা বিছানায় চুপচাপ শুয়েছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আলমারির নিচ থেকে কালো হুডি টেনে বের করলো, মাথায় চাপিয়ে নিল। পায়ের শব্দ যেন একেবারে নিঃশব্দ থাকে, তাই জুতোর ফিতা আগে আলগা করে রেখেছিল। চোখের কোণে একবার ঘড়ির দিকে তাকালো, 2:17 AM। ধীরে ধীরে বারান্দার দরজাগুলোর বাইরে বেরিয়ে গেল সে। গলি অন্ধকারে মিলিয়ে গেল তার অবয়ে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কেউ জানলো না। বাড়ি কেউ টেরি পেল না। যে মেয়ে একটু আগেও বিছানে ছিল, এখন এই হাওয়ার মাঝে শুধু ভেসে থাকলো এক অজানা উত্তেজনা আর রহস্যের গন্ধ। আর হঠাৎই ঘুম ভেঙে যায়। গরমের রাতে বেলকনি দিয়ে এসে দাঁড়ালো সে, হাওয়ায় একটু ছোঁয়া পেতে। চোখে আধ ঘুম ছিল, কিন্তু হঠাৎই কিছু নড়াচড়া তার দৃষ্টি আটকে দিল। রাস্তার দিক থেকে কালো হুডি পরা এক ছায়া দ্রুত পায়ের শব্দ কমিয়ে এগিয়ে আসছে। গলির মোড় থেকে আলো এসে মুখটা খানিকটা স্পষ্ট করলো। অনুষ্কা। আয়ুষ ভুল কুচকাল। রাত প্রায় 3:30। একজন মেয়ে এভাবে বাইরে থেকে ফিরছে। কোথায় ছিল এতক্ষণ? সে চুপচাপ দাঁড়িয়ে রইল। অনুষ্কাকে বাড়ির গেট খুলে ভিতরে ঢুকতে দেখলো। অনুষ্কা চারপাশে দেখে যেন নিশ্চিত হলো কেউ দেখেনি, তারপর নিঃশব্দে নিজের ঘরে চলে গেল। আয়ুষের বুকের ভেতর প্রশ্নের ঢেউ। রাতের এই অন্ধকারে সে আসলে কোথায় গিয়েছিল? সকালটা শান্ত হলো, আয়ুষের মন মোটেও শান্ত না। সারা রাত ঘুম হয়নি। বেলকনিতে দাঁড়িয়ে দেখা সেই দৃশ্য বারবার মাথায় ভেসে আসছে। কালো হুডি পরে চুপিসারে বাড়িতে ফেরা অনুষ্কা, তার মুখে সেই অদ্ভুত দৃঢ়তা আর চারপাশে তাকানোর ভঙ্গি, সবকিছুতেই যেন একটা রহস্য লুকিয়ে আছে। কফির কাপ হাতে নিয়ে আয়ুষ নিজেকে বোঝানোর চেষ্টা করলো। হতে পারে ভুল দেখেছি, হয়তো অন্য কেউ ছিল। কিন্তু না, সেই মুখ ভুল হওয়ার সুযোগ নেই। দুপুরের দিকে আয়ুষ ঠিক করলো আজই অনুষ্কার সাথে কথা বলবে, বেশ ক্যাজুয়াল ভঙ্গিতে, যেন কিছুই জানে না এমন করে। বিকেল বেলায় সে অনুষ্কাদের বাড়ি পৌঁছালো। গেটের দারোয়ানকে নাম বলতে ভেতরে ঢোকার অনুমতি মিলল। ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে চারপাশের পরিচিত সাজসজ্জা দেখতে লাগলো, কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, রাতের বেলা কোথায় গিয়েছিল সে? কিছুক্ষণ পর অনুষ্কা এসে দাঁড়ালো দরজায়। আজও সেই হাসি মুখে, কিন্তু চোখে যেন লুকানো একটা সতর্কতা আছে। কেমন আছো? ভালো। তুমি এত হঠাৎ? এমনি মনে পড়লো তাই চলে এলাম। দুজন কিছুক্ষণ হালকা গল্প করলো, আবহাওয়া, পরিচিত মানুষের খোঁজ। কিন্তু আয়ুষের মনে যতই অন্য কথা চলে, ঠোঁটে উঠে আসছে শুধু সেই প্রশ্নটা। শেষমেশ সে থামতে পারলো না। আচ্ছা, কাল রাতে তুমি কি কোথাও গিয়েছিলে? অনুষ্কার ভেতরে হঠাৎই এক ধাক্কা লাগলো। হাতের কাপটা সামান্য কেঁপে উঠল, কিন্তু মুখের হাসি একটু টলেনি। মনের ভেতর ভয় ঢুকে পড়লো, সেটা চেপে রাখলো দক্ষতার সাথে।
না তো, রাতে আবার কোথায় যাব? তুমি এসব প্রশ্ন করছো কেন? আয়ুষ এক মুহূর্তে তার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে সত্যি আছে নাকি মিথ্যে বুঝতে পারল না, কিন্তু তার স্বাভাবিক ভঙ্গি আয়ুষকে আরো অস্বস্তিতে ফেল। না, এমনি জিজ্ঞেস করলাম। মনে হলো দেখেছিলাম, হয়তো ভুলও হতে পারে। তুমি স্বপ্ন দেখছো মনে হয়। আলোচনাটা সেখানেই থেমে গেল, কিন্তু আয়ুষের মনে গেঁথে রইল সন্দেহের কাঁটা। সে চুপচাপ মনে মনে বলল, না অনুষ্কা, তুমি কিছু একটা লুকাচ্ছ। আয়ুষ যখন ড্রয়িং রুমে বসে আছে তখনই ভেতর থেকে এক গলা উচ্ছ্বাসিত আওয়াজ ভেসে এলো। আরে আয়ুষ, তুমি অনেকদিন পর এলে বাবা। আয়ুষ উঠে দাঁড়িয়ে সালাম করলো। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? বলতে বলতে তিনি যেন খুশিতে ব্যস্ত হয়ে গেলেন। বস বস, আমি রান্নাঘরে যাচ্ছি, তোর জন্য কিছু ভালো রান্না করতে হবে। না চাচি, কষ্ট করবেন না। কষ্ট আবার কি, তুই তো আমাদের নিজের। আজকে তুই যা যা খেতে পছন্দ করিস সব করবো আমি। বলতে বলতে তিনি রান্নাঘরে ঢুকে গেলেন। শুরু হলো কড়াইতে তেল গরম হওয়া, মশলার ঘ্রাণ ছড়ানো, গন্ধে গোটা বাড়ি ভরে গেল। মুরগির রোস্ট, মাছের ঝোল, পোলাও, শুটকির ভর্তা, কাবাব, যেন ছোটখাটো ভোজ চলছে। অনুষ্কা পাশে বসেছিল, কিন্তু আয়ুষ টের পেল মায়ের এই উচ্ছ্বাস ও অনুষ্কার মুখে অদ্ভুত একটা টান টান ভাব। সে কথা কম বলছে, চোখের ভাষা আগে রাতের কথা লুকাচ্ছে। রান্নাঘর থেকে অনুষ্কার মা বারবার উকি দিয়ে বলছেন, আয়ুষ খাস ভালো করে, তোর প্রিয় ফান ভাজা করেছি, মনে আছে? মনে আছে চাচি, ধন্যবাদ। খাবারের প্লেট সাজানো হলো রাজকীয় ভাবে। আয়ুষ ধীরে ধীরে খেতে লাগলো, কিন্তু তার মাথার ভেতরে তখনও ঘুরছে গত রাতে সেই কালো হুটির দৃশ্য। চাচি এত খুশি, অনুষ্কা চুপচাপ, আর আমি এখনো জানি না সে কোথায় গিয়েছিল রাতের বেলা। খাওয়া দাওয়া শেষ, অনুষ্কার মা থালা বাসন গুছিয়ে রান্নাঘরে চলে গেছেন। ড্রয়িং রুমে তখন শুধু অনুষ্কা আর আয়ুষ। টিভিতে হালকা আওয়াজে কোনো সিরিয়াল চলছে, কিন্তু কারোর মনোযোগ সেখানে নেই। ঠিক তখনই অনুষ্কার ফোনটা কফির টেবিলে রাখা। হঠাৎ বেজে উঠল রিংটোনটা ছোট, কিন্তু কেমন যেন তাড়াহুড়ো মাখা শব্দে ভরা। স্ক্রিনের দিকে এক ঝলক তাকিয়ে অনুষ্কার মুখের ভাব বদলে গেল। চোখে স্পষ্ট টান টান এক উত্তেজনা। সে ফোনটা তুলে দূরে গিয়ে দাঁড়ালো। হ্যালো। আয়ুষ পাশে বসা, কিন্তু শূন্য মতো কোনো শব্দ বের হলো না। এরপর অনুষ্কা পা টিপে টিপে বারান্দার দিকে চলে গেল, তারপর পর্দা সরিয়ে বাইরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়ুষ কপাল কুঁচকে চুপচাপ বসে রইল। টিভির আওয়াজ ঢেকে দিল অনুষ্কার দূর থেকে আসা অস্পষ্ট কণ্ঠস্বর, কিন্তু শব্দ ঠিক মতো শোনা গেল না, শুধু বুঝতে পারল গলা নিচু। আজকের কথাগুলো দ্রুত। কয়েক মিনিট পর অনুষ্কা আবার ভেতরে ফিরল, মুখে কেমন যেন জোর করে দেওয়া হাসি, যেন কিছুই হয়নি। কে ফোন করছিল? এমনি বন্ধু ছিল। সে বসে পড়ল, কিন্তু তার চোখে মুখে সেই অদৃশ্য চাপা গোপনীয়তা এখনো স্পষ্ট। আর কিছু না বলে শুধু মাথা নেড়ে রইল, কিন্তু ভেতরে ভাবল, না অনুষ্কা, তুমি নিশ্চিত কিছু লুকাচ্ছ? সন্ধ্যা নামতেই আয়ুষ বিদায় নিল। অনুষ্কার মা অনেক অনুরোধ করলেন রাতের খাবার খেয়ে যেতে, কিন্তু আয়ুষ শুধু হাসি দিয়ে বলল, চাচি আজ কিছু কাজ আছে, আবার আসবো। বাড়ি পৌঁছে ঘরে ঢুকেই সোফায় বসে পড়ল। লাইট জ্বলছে, টিভি চলছে, কিন্তু তার মনোযোগ সেসবের দিকে নেই। হাতের ফোনটা উল্টে পাল্টে দেখতে দেখতে মনে মনে বলল, সে কি করছে আসলে? কোনো সমস্যায় পড়েছে নাকি? ভাবনাটা হঠাৎ থেমে গেল, কিন্তু পরক্ষণে এবার ফিরে এলো। নাকি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাই লুকোচুরি করছে আমার সাথে? আয়ুষের বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হলো। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, না, এমনটা হওয়ার কথা না, কিন্তু যদি হয়ে থাকে। একটা অদ্ভুত ভারী হয়ে গেল তার কাছে। বিছানায় শুয়েও ঘুম এলো না। চোখের সামনে বারবার ভেসে উঠছে অনুষ্কার সেই লুকানো হাসি আর সেই গোপন ফোন কল। রাত প্রায় 12:30। শহরের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে, চারপাশে হালকা হাওয়ার শব্দ। আয়ুষ বেলকনিতে দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস পানি। মন তার পুরোপুরি অন্যদিকে। অনুষ্কার রহস্যময় আচরণ, গত রাতের গোপন ফোন আলাপ। ঠিক তখনই তার চোখে পড়ল সামনের বাড়ি গেটের দিকে। গেটটা আস্তে আস্তে খুলো। অন্ধকার ভেতরে থেকে একটা পরিচিত অবৈ বেরিয়ে এলো, কালো হুডি মাথায়, হাতে ছোট্ট একটা ব্যাগ। অনুষ্কা,
আয়ুষের ঠোঁট থেকে শব্দ বেরোলো না, কিন্তু বুকের ভিতর ধপধপ শব্দ বেড়ে গেল। সে সময় নষ্ট করলো না, চুপচাপ নিচের কোটটা গায়ে চাপিয়ে নিচে নেমে এলো। রাস্তার অন্য পাশ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলো, যাতে অনুষ্কা টের না পায়। গলির পর গলি পেরিয়ে অনুষ্কা হাঁটছে দ্রুত, কোনো দিকে তাকাচ্ছে না, যেন কারোর সাথে দেখা করার তাড়া আছে। আয়ুষের মনে সন্দেহ আরো তীব্র হয়ে উঠল। সে কার কাছে যাচ্ছে? তার সাথে দেখা করবে? কিন্তু ঠিক এক জায়গায় এসে ঘটনা পাল্টে গেল। একটা পুরনো অন্ধকার মোড়ে অনুষ্কা হঠাৎ বাদিকে ঘুরে গেল। আয়ুষ কয়েক সেকেন্ড পরে সেই বাঘ ঘুরতেই শূন্য রাস্তা, চারপাশে কেউ নেই। অনুষ্কা যেন হাওয়া হয়ে গেছে। আয়ুষ থেমে চারিদিকে তাকালো। গলির পথগুলো খালি, বাতির আলো ঝাপসা হয়ে আসছে কুয়াশায়। তার মনে হলো যেন ইচ্ছে করে অনুষ্কা তাকে বাঘার চোখে এড়িয়ে গেছে। এটা কাকতালিও না, সে জানতো আমি পিছু নিয়েছি। রাতের ঠান্ডা হাওয়া হাড়ে কেটে ঢুকতে লাগলো, কিন্তু আয়ুষের বুকের ভেতর তখন কেবলই জ্বলন্ত প্রশ্ন। অনুষ্কা আসলে কি করছে এই গভীর রাতে? সকালে রোদ ফোটার কিছু পরেই আয়ুষ অনুষ্কাদের বাড়ির সামনে এসে থামলো। গত রাতের রহস্য তার মাথায় এমন ভাবে ঘুরছে যে ঘুম থেকে উঠে প্রথমে চিন্তা ছিল আজ অনুষ্কাকে নিজের সাথে নিয়ে যাওয়া। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই অনুষ্কা বারান্দায় দাঁড়িয়ে ছিল, হাতে এক কাপ চা, চুলগুলো হালকা এলোমেলো, চোখে সেই চেনা হাসি। চলো আজই ফিরে যাই। এখনই? এত তারা কিসের? তারা না, অনেক দিন হয়ে গেল, বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। অনুষ্কা একটু চুপ করলো, তারপর হালকা হেসে বলল, না, আর কয়েকদিন থাকবো। মা একা হয়ে যাবে তো, বাবা তো ব্যবসার কাজে বাইরে আছে, তাছাড়া এখানে আমার কিছু কাজ আছে। কি কাজ? এমনি কিছু, তুমি বুঝবে না। তার ভঙ্গি এতটাই স্বাভাবিক যে সে জানলে মনে হবে সত্যি কোনো সাধন কারণ আছে। কিন্তু আয়ুষের মনে আগের রাতের দৃশ্য আর হঠাৎ হারিয়ে যাওয়া সেই ছায়া আবারও ভেসে উঠল। কাজ নাকি সেই গোপন জায়গায় আবার যাওয়া? সে চুপচাপ মাথা নেড়ে হাসলো, কিন্তু মনে মনে ভাবলো, ঠিক আছে অনুষ্কা, আর কয়েকদিন থাকো, কিন্তু এবার আমি তোমার চোখের আড়াল হব না। অনুষ্কার কথা শুনে আয়ুষ আর কিছু বলল না, হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, যেহেতু তোমার ইচ্ছে, আমি অফিসে যাচ্ছি। গাড়ির চাবি হাতে নিয়ে নিচে নেমে এলো সে। বাইরের রোদ তখন তীব্র হয়ে উঠেছে, রাস্তার ধুলা হাওয়ায় উঠছে। স্টিয়ারিং ধরতে আয়ুষের চোখে আবার ভেসে উঠলো কাল রাতের দৃশ্য, কালো হুডি, তার রোপা, আর সেই হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া। অফিসের দিকে গাড়ি ছুটলো, কিন্তু মন তার পুরো সময় অনুষ্কার দিকেই পড়ে রইল। আজ হয়তো ব্যস্ততা আমাকে কিছুটা দূরে রাখবে, কিন্তু রাত নামলেই আমি আবার নজর রাখবো। গাড়ি মিলিয়ে গেল শহরের ভিড়ে, আর অনুষ্কা বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সে গাড়ির পেছনের আলো মিলিয়ে যাওয়া দেখলো। তার ঠোঁটে এক রহস্যময়ী হাসি খেলে গেল। অফিসে পৌঁছে আয়ুষ লিফট থেকে বেরিয়ে সোজা নিজের কেবিনে ঢুকলো। টেবিলে ভরা ফাইল, ল্যাপটপে খোলা ইমেল। সকালে মিটিং এর আগে সব গুছিয়ে নিতে হবে। চেয়ারটায় বসে সে গভীর শ্বাস নিল, তারপর ল্যাপটপে মন দিল। প্রেজেন্টেশনের স্লাইড বদলাচ্ছে, ফাইলের ডেটা যাচাই চলছে, মাঝে মাঝে কল রিসিভ করছে। সব যেন স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে মাথায় অন্য এক চিন্তা ঘুরছে। অনুষ্কা এখন কি করছে? আবার কি কথা বের হবে, নাকি কারোর সাথে কথা বলছে? তার হাতের কলমটা বারবার ঘুরছে আঙ্গুলে, যেন যোগাযোগ ধরে রাখতে চাইছে, কিন্তু যেখানেই মন চাই সেখানেই এসে পড়ে গত রাতে সেই হারিয়ে যাওয়া দৃশ্য। লাঞ্চ ব্রেকে সহকর্মীরা, আয়ুষ, আজ ক্যাফেতে যাবি? না, তোমরা যাও, আমার কিছু কাজ আছে। খাবারের সময়ও ল্যাপটপের সামনে বসে থাকলো, যেন নিজের চিন্তাগুলোকে চাপা দিতে কাজকেই ঢাল বানিয়েছে। কিন্তু কাজ যতই করুক, এক জিনিস পরিষ্কার, আজ রাতেও যদি অনুষ্কা বাইরে যায় তবে সে সেটা চোখ এড়িয়ে যেতে দেবে না। সন্ধ্যার হালকা অন্ধকার নেমে এসেছে, শহরের রাস্তার বাতিগুলো একে একে জ্বলে উঠছে। আয়ুষ হাতে ছোট্ট একটা ফুলের তোড়া নিয়ে অনুষ্কার বাড়ির সামনে এসে দাঁড়ালো। মনে মনে ভাবছিল সারাদিন অফিসের ঝক্কি শেষে একটু দেখা হবে ওর সাথে। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে কোনো সাড়া এলো না। একটু অবাক হয়ে গেট ঠেলে ভেতরে ঢুকলো। চাচি, অনুষ্কা কোথায়? অনুষ্কার মা রান্নাঘর থেকে বের হয়ে হালকা দ্বিধাভরা মুখে বললেন, ও তো একটু কাজে গেছে বাবা, হয়তো দেরি হবে ফিরতে। কোথায় গেছে? জানি না, হঠাৎ করেই বেরিয়ে গেল, কিছু বলেনি।
আয়ুষ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি খচখচ করতে লাগলো। হাতে ধরা ফুলের তোড়াটা কেমন যেন অর্থহীন লাগতে লাগলো এখন। সে ধীরে ধীরে বাইরে বের হয়ে এলো। রাস্তার দিকে তাকিয়ে মনে মনেই বলল, অনুষ্কা, তুমি ঠিক কোথায় যাচ্ছ আর কেন আমায় বললে না? তার চোখে স্পষ্ট হয়ে উঠল সন্দেহের ঝিলিক। পকেট থেকে ফোন বের করলো, কিন্তু নাম্বারে কল দেওয়ার আগেই হাত থেমে গেল। আজ ওকে ফলো না করলে হয়তো এই অদ্ভুত অনুভূতিটা সারা রাত পড়তে থাকবে। রাত প্রায় 2:30। আয়ুষ ঘুমাতে পারছে না। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট হাতে ফাঁকা রাস্তায় তাকিয়ে আছে। হঠাৎ দূরে একটা গাড়ি এসে থামলো অনুষ্কাদের বাড়ির সামনে। আয়ুষ চোখ কুচকে দেখলো গাড়ি থেকে নেমে এলো অনুষ্কা আর তার সাথে এক অচেনা ছেলে। ছেলেটা কিছু একটা বলল আর অনুষ্কা হেসে উত্তর দিল। তাদের ভেতরে যাওয়ার আগে ছেলেটা অনুষ্কার কাঁধে হাত রাখলো। আয়ুষের রক্ত গরম হয়ে গেল মুহূর্তেই। হৃৎপিণ্ড ধুকধুক করছে। হাতের সিগারেট মাটিতে ফেলে দিল। দ্বিতীয়বার ভাবার সুযোগ না দিয়ে সোজা নিচে নেমে অনুষ্কাদের বাড়ির গেটে পৌঁছে গেল। গেট ঠেলে ঢুকে দরজা ধাক্কা মেরে খুলে দিল। আয়ুষ, তুমি এখানে এই সময়? শেষ কথা হওয়ার আগেই আয়ুষ গরম রাগে তার গালে থাপ্পড় দিয়ে দিল। আয়ুষ গর্জে উঠল, তোমাকে আমি মানুষ ভেবেছিলাম, কিন্তু তুই চরিত্রহীন। তোর মতো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার জীবনে তোর কোনো জায়গা নেই অনুষ্কা। অনুষ্কার চোখে অশ্রু জমে উঠল। ঠোঁট কাঁপছে। সে কিছু বলতে চাইল, কিন্তু আয়ুষ একটা কথাও শুনল না। পেছন ফিরে বেরিয়ে গেল অন্ধকার রাস্তায়। তার পদক্ষেপে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। দরজার সামনে স্থির দাঁড়িয়ে রইল অনুষ্কা। গালের একপাশে আয়ুষের থাপ্পড়ের জ্বালা যেন পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার চেয়ে বেশি ব্যথা লাগছে হৃদয়ে। চোখের পানি গড়িয়ে পড়তে পড়তে ঠোঁট কামড়ে মনে মনে বলল, একটা কথাও শুনলে না আয়ুষ, শুধু ভুল বুঝলে। আমি কি পরিস্থিতিতে পড়েছিলাম, কেন এই ছেলের সাথে ছিলাম, সেটা জানারও চেষ্টা করলে না। তার গলা ভারী হয়ে এলো। দরজা বন্ধ করে ধীরে ধীরে ঘরে ঢুকলো, কিন্তু বুকের ভেতরে সেই কষ্ট যেন দরজার বাইরে দাঁড়িয়ে থেকে তাকে বিদ্ধ করতে থাকলো। রাতের অন্ধকার তখনও শহরকে শক্ত করে জড়িয়ে রেখেছে। পরের সকাল আয়ুষ নিজের বাড়িতে বসে আছে। মুখে রাগের ছাপ স্পষ্ট। ডাইনিং টেবিলে বসে তার বাবা মা অবাক দৃষ্টিতে তাকাচ্ছেন। আমি অনুষ্কাকে ডিভোর্স দিতে চাই। মুহূর্তেই টেবিলে নীরবতা নেমে এলো। তার মা কেঁপে উঠে বলেন, কি বলছো তুমি আয়ুষ? সব তো ঠিক ছিল, হঠাৎ কি হলো? বিয়ে হলো মাত্র কয়েক মাস আর এখনো এই সিদ্ধান্ত? কোনো কারণ তো বলো। কারণ বলার কিছু নেই। আমি ওকে গত রাতে এমন কারোর সাথে দেখেছি যেটা আমার কাছে অগ্রহণযোগ্য। আমি এমন মেয়েকে বউ হিসেবে রাখতে পারবো না। তুমি কি নিশ্চিত যা দেখছো সেটা ঠিক? হয়তো ভুল বুঝছো। অনুষ্কা খুব ভালো মেয়ে। মা প্লিজ, আমি একবার যা ঠিক করি সেটা আর বদলাই না। তুমি রাগে আছো তাই এখন এমন বলছো। একবার অনুষ্কার সাথে বসে কথা বলো, তারপর সিদ্ধান্ত নাও। কিন্তু আয়ুষ গম্ভীর মুখে চেয়ার ঠেলে উঠে গেল, যেন তার সিদ্ধান্ত পাথরের মতো দৃঢ় হয়ে গেছে। অন্যদিকে অনুষ্কা ঘরের এক কোণে বসে আছে। গালে এখনো থাপ্পড়ে দাগ হালকা লালচে হয়ে আছে, কিন্তু সেটা যতটা কষ্ট দিচ্ছে তার চেয়ে বেশি ব্যথা দিচ্ছে আয়ুষের অবিশ্বাস। মনে মনে সে শুধু একটা কথাই ভাবছে, আমি তো সব বুঝিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু সে একটু সুযোগ দিল না। দুপুরবেলা আয়ুষের চোখে এখনো রাতে সেই দৃশ্য ভাবছে। গভীর রাতে অনুষ্কা আর তার পাশে অচেনা একজন পুরুষ। যতবার ভাবছে রাগে বুক ধরফর করছে। সে ফোনে কিছু না বলে সোজা অনুষ্কাদের বাড়ির দিকে রওনা দিল। চাচি, অনুষ্কা আছে? হ্যাঁ বাবা আছে, তুমি ভেতরে এসো। গেটে ঢুকেই কড়া স্বরে ডাক দিল আয়ুষ। ভারী পদক্ষেপে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় বসে থাকা অনুষ্কা মাথা তুলে তাকাতে তার চোখে একরাশ অবাক ভাব। আয়ুষ ঠান্ডা অথচ ধারালো গলায় বলল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। কথাটা যেন বজ্রপাতের মতো আশ্রে পড়লো ঘরের ভেতর। অনুষ্কা চোখ বড় বড় করে তাকালো। কি বলছো তুমি? হঠাৎ কেন? তুমি জানো খুব ভালো করে, প্রথমত এই বিয়েটা আমি চাইনি। তোমাদের চাপে পড়ে রাজি হয়েছিলাম, কিন্তু মনে নিয়েছিলাম চেষ্টা করব। অথচ
তুমি এখন অন্য ছেলের সাথে রাত বিরাতে ঘোরাঘুরি করছো, পরকিয়া করছো, এটা আমি কোনোভাবেই মানব না। তুমি কি পাগল হয়েছো? যা দেখছো সেটা। চুপ। আমি যা দেখেছি সেটা যথেষ্ট। আমার বউ হয়ে অন্য পুরুষের সাথে ঘোরাঘুরি আমার কাছে এটা নোংরা, আর আমি নোংরামি সহ্য করব না। এই সময় অনুষ্কার বাবা ঘরে ঢুকলেন। কি হচ্ছে এখানে? এত চিৎকার কেন? চাচা, আমি অনুষ্কাকে। কি বলছো? সব তো ঠিক ছিল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? কারণ আমার বউ অন্য পুরুষের সাথে গভীর রাতে ফিরেছে, আমি চোখে দেখেছি। আমি এই ধরনের সম্পর্ক মেনে নিতে পারি না। আয়ুষ, হয়তো ভুল বুঝেছ, অনুষ্কা তো এমন মেয়ে নয়। চাচি, আমি কাউকে বোঝাতে আসিনি, আমি শুধু আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। অনুষ্কা তখনও স্তব্ধ হয়ে বসে আছে, চোখে পানি জমে উঠেছে। মনে মনে বলছে, তুমি একবারও আমার কথা শুনলে না আয়ুষ, শুধু ভুল বুঝলে। একবার অন্তত বলার সুযোগ দিতে পারতে। ঘরের ভেতরে ভারী নীরবতা নেমে এলো। আয়ুষ আর কিছু না বলে পেছনে বেরিয়ে গেল। আর অনুষ্কার বাবা মা হতবাক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। ঘরের ভেতরে যেন এক অদৃশ্য ভারী কুয়াশা জমে আছে। আয়ুষ চলে যাওয়ার পর থেকে অনুষ্কা নিঃশব্দে বসে আছে সোফায়, চোখে জমে থাকা পানিটা মুছছেও না। মনের ভেতর একদিকে রাগ, অন্যদিকে অগাধ কষ্ট জমে পাহাড় হয়ে গেছে। বাবা মা দুজনই তার মুখের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কোনো কথা বেরোচ্ছে না। হঠাৎ অনুষ্কা মাথা ঘুরে একটু দুলে উঠল। অনুষ্কা! মায়ের চিৎকারে বাবা এগিয়ে গিয়ে তাকে ধরলেন, কিন্তু ততক্ষণে সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। আল্লাহ, অনুষ্কা, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। মিনিট খানেকের মধ্যেই পাশের ফ্যামিলি ডাক্তারের আগমন। ডাক্তার স্টেথোস্কোপ দিয়ে শুনে ব্লাড প্রেশার মেপে হালকা হাস দিলেন। চিন্তার কিছু নেই, ও অতিরিক্ত মানসিক চাপে জ্ঞান হারিয়েছে, তবে একটা ভালো খবর আছে। বাবা মা দুজনেই অবাক হয়ে তাকালেন। ভালো খবর? আপনার মেয়ে মা হতে চলেছে, প্রায় 2 মাসের প্রেগন্যান্ট। কথাটা যেন ঘরের ভেতরে এক অদ্ভুত নীরব বিস্ফোরণ ঘটালো। মা অবাক হয়ে মেয়ের মুখে হাত রাখলেন। তুই তো আমাকে কিছুই বলিসনি। এত বড় সুখবর, আর ওর স্বামী আজ ডিভোর্সের কথা বলে গেল। এই সময় অনুষ্কা আস্তে আস্তে চোখ মেল, মায়ের কোলের উপর মাথা রেখে অস্পষ্ট কণ্ঠে বলল, মা, আমি কিছুই ভুল করিনি, শুধু একবার সুযোগ দিলেই সব বুঝিয়ে বলতে পারতাম। তার চোখের কোণে জমে থাকা জল যেন নীরবে সব কথা বলে দিল, যা কাউকে বলার আর দরকার রইল না। পরের সকাল, অনুষ্কা এখনো বিছানায় শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে। মা পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। বাবা ফোন হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে। বাবা গভীর শ্বাস নিয়ে নম্বর ডায়াল করলেন। আয়ুষ, তুমি কি একটু আসতে পারবে? জরুরি কথা ছিল। আমি ভেবেছি আমার আর আসার দরকার নেই, সিদ্ধান্ত তো দিয়ে গিয়েছি। না, আজ তোমার আসা দরকার। অনুষ্কার ব্যাপারে এমন কিছু জানা আছে, তোমার জানা উচিত। কিছুক্ষণ পর আয়ুষ ভেতরে ঢুকতে ঘরে অনুষ্কা বসে আছেন। বাবা সরাসরি বলে দিলেন, অনুষ্কা প্রেগনেন্ট, 2 মাসের। তুমি বাবা হতে চলেছ। কথাটা শোনা মাত্রই ঘরে এক মুহূর্ত নীরবতা। সবাই তাকিয়ে আছে আয়ুষের দিকে, তার প্রতিক্রিয়ার অপেক্ষায়। আয়ুষের মুখে কিন্তু আনন্দে কোনো ছাপ নেই, বরং ঠান্ডা এক রাগ। হয়তো এই বাচ্চাটা আমার নয়, হতে পারে ওর প্রেমিকের বাচ্চা। কথাটা যেন ঘরের ভেতর ছুরি হয়ে কেটে গেল। অনুষ্কার চোখে এক মুহূর্তে আগুন জ্বলে উঠল। সে বিছানা থেকে উঠে সোজা আয়ুষের সামনে গিয়ে দাঁড়ালো, তারপর সবার সামনে ঝাপটা দিয়ে এক থাপ্পড় মারল। তুমি আমার স্বামী হয়ে আমার চরিত্র নিয়ে এমন কথা বলার সাহস কোথা থেকে পাও? তুমি যা দেখেছো সেটা অর্ধেক সত্যি, আর অর্ধেক সত্যি জানতে চাওনি, কিন্তু আমার মাতৃত্ব নিয়ে নোংরা সন্দেহ, এটা আমি কোনোদিন মাফ করব না। আয়ুষ, তুমি নিজের স্ত্রীকে অপমান করছো, অথচ একবারও তার কথা শুনলে না। আজ তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। যখন সত্যিটা জানবে, তখন নিজের মুখ দেখতে লজ্জা লাগবে। আয়ুষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তার মুখে এখনো একগুঁয়ে অবিশ্বাসের চাপ। অনুষ্কা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো, চোখে ওসো আর ঠোঁটে অভিমান জমে রইল। ঘরের ভেতর এখনো থাপ্পড়ের শব্দ যেন বাতাসে আসছে। আয়ুষ সবার সামনে অপমানজনক কথা বলে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অনুষ্কার আগে শ্বাস নিচ্ছে ভারী ভারী, তার চোখে জল, কিন্তু কণ্ঠে কঠিন দৃঢ়তা। কখনো জানতে চেয়েছো আয়ুষ আমি কি কাজ করি? কারণ তুমি জানার চেষ্টা করনি। আমি সিআইডি অফিসার আয়ুষ। আমার পেশা এমন যে
আমার সব কিছু গোপন রাখতে হয়, ইভেন আমার নিজের স্বামীর কাছ থেকেও। কথাটা শুনে ঘরের সবাই যেন স্তব্ধ হয়ে গেল। মা হাত দিয়ে মুখ ঢাকলেন। বাবা হতভম্ব হয়ে বলেন, সিআইডি। সেদিন রাতে আমি মিশনে ছিলাম, আমাদের টার্গেটের কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু হঠাৎ আক্রমণ হয় আমার উপর। আমার সহকারী, যাকে তুমি প্রেমিক ভাবছো, সে আমাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছে। তুমি যদি একবারও জিজ্ঞেস করতে আমি সব বলতাম, কিন্তু তুমি না জেনে না শুনে আমার চরিত্র নিয়ে এত নোংরা কথা বললে, আর আজ আমার মাতৃত্ব নিয়েও সন্দেহ করলে। ঘরে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। ডাক্তার, বাবা মা সবাই স্তব্ধ হয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বাবা গভীর শ্বাস নিয়ে বলেন, আয়ুষ, তুমি কি বুঝতে পারছো কি অপমান করছো? তোমার স্ত্রী দেশের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে, আর তুমি তাকে বিশ্বাস করোনি। আয়ুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত দুটো আস্তে আস্তে কাঁপতে লাগলো। চোখ নামিয়ে নিল অনুষ্কার চোখের দৃষ্টির সামনে, কিন্তু অনুষ্কা এবার মুখ ফিরিয়ে নিল। তার চোখে অভিমান জমে পাথর হয়ে গেছে। বিশ্বাস ছাড়া সম্পর্ক হয় না আয়ুষ, তুমি সেটা ভেঙে দিয়েছো। ঘরের ভেতর যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সবারই। সিআইডি শুনে শুধু চমক নয়, এক ধরনের গর্ব অনুভব করছিল সবাই, শুধু আয়ুষ ছাড়া। কারণ এই গর্বের সাথে তার নিজের ভুলের ভারও এসে পড়েছে কাঁধে। ঘরে সবার দৃষ্টি এখনো অনুষ্কার উপর নিবদ্ধ। তার চোখে জল থাকলো, কণ্ঠটা এবার ঠান্ডা, নির্লিপ্ত, যেন সব অনুভূতি একসাথে পড়ে ছাই হয়ে গেছে। চিন্তা করো না আয়ুষ, আমি নিজেই ডিভোর্সের সব ব্যবস্থা করে দিব, তোমার কষ্ট হবে না এক ফোঁটাও। কথাটা যেন বজ্রপাত হয়ে পড়ল আয়ুষের মাথায়। সে এক পা এগোতে চাইল, কিন্তু পা যেন জমে গেল জায়গায়। অনুষ্কা, আমি থামো, তুমি আমার চরিত্রে সন্দেহ করেছো, আমার কাজকে নোংরা ভেবেছো, এমনকি আমার গর্ভস্থ সন্তানকে অপমান করেছো। এইসবের পর আমি আর তোমার স্ত্রী হয়ে থাকতে চাই না। ঘরে হঠাৎ একটা শ্বাসরোধী নীরবতা নেমে এলো। বাবার মা একে অপরের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। মেয়ের চোখে দৃঢ়তা বুঝতে পেরেছেন তারা। আয়ুষ পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই, শুধু দৃষ্টি স্থির হয়ে আছে মেঝের দিকে। মনের ভেতর অনুশোচনা, অবাক ভাব আর এক অদ্ভুত শূন্যতা, সব মিলে এক অচেনা অনুভূতি তৈরি করেছে। অনুষ্কা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলাটা শক্ত, চোখে জল শুকিয়ে গেছে। তুমি এখন যেতে পারো, বাকি কাগজপত্র আমি পাঠিয়ে দিব। আয়ুষ এবার মাথা তুলে তাকালো, কিন্তু অনুষ্কার চোখে কোনো ভালোবাসা বা কোমলতা নেই, শুধু শীতল অবজ্ঞা। সে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। শেষমেশ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল সে। তার পায়ের শব্দ মিলিয়ে যেতেই অনুষ্কা চেয়ারে বসে পড়লো, আর মা এসে তাকে জড়িয়ে ধরলেন। বাবা জানালার বাইরে তাকিয়ে রইলেন, একটা ভাঙ্গা সম্পর্কে নীরব সাক্ষী হয়ে। রাত গভীর। আয়ুষ নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘর অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে রাস্তার আলো এসে মেঝেতে লম্বা ছায়া ফেলেছে। সে ব্যাগটা সোফায় ফেলে দিয়ে চুপচাপ বসে পড়লো। মাথার ভেতর সারাদিনের দৃশ্যগুলো যেন সিনেমার মতো ঘুরছে। অনুষ্কার থাপ্পড়, তার কণ্ঠে তীব্র রাগ, সিআইডি অফিসারের পরিচয় আর গর্ভবতী হওয়ার খবর। আয়ুষ মাথা হাতে চেপে বসে পড়লো। এত বড় ভুল আমি কি করলাম? মনে পড়লো সেই রাতে বেলকনিতে দাঁড়িয়ে যে দৃশ্য দেখেছিল, অনুষ্কা এক পুরুষের সাথে বাসে ফিরছে। তখন এরাকে অন্ধ হয়ে গিয়েছিল সে, কিন্তু আজ বুঝতে পারলো নিজের চোখে যা দেখা আর তারও পেছনে সত্যি থাকতে পারে। আর সে সত্যিটা শোনার ধৈর্য তার ছিল না। সে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো। মনে পড়লো অনুষ্কার চোখ, যেখানে আগে ছিল ভালোবাসা, এখন শুধু ঠান্ডা অবজ্ঞা। ও কি আমাকে ক্ষমা করবে, নাকি সব শেষ হয়ে গেছে? হৃদয়ে এক ধরনের ভয় ধীরে ধীরে বাসা বাঁধছে। কখনো ভাবিনি এই সম্পর্ক এভাবে ফসকে যাবে তার হাত থেকে। আর এখন বুঝেছে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। কিন্তু এই উপলব্ধি হয়তো অনেক দেরিতে এসেছে। জানালার বাইরে চাঁদের আলো নরম ভাবে ঘরে ঢুকছে, কিন্তু আয়ুষের মনে কোনো আলো নেই, শুধু অন্ধকার, অনুশোচনা আর হারিয়ে ফেলার ভয়। দিনের আলো, অনুষ্কাদের বাসা। আয়ুষ হাতে কাঁপতে কাঁপতে দরজার ঘন্টা বাজালো। দরজা খুলে অনুষ্কার মা চমকে তাকালেন। আয়ুষ, তুমি এখানে? আমি অনুষ্কাকে দেখতে এসেছি মা, ক্ষমা চাইতে। আয়ুষের কণ্ঠ কেঁপে উঠছে। ভেতরে ঢুকেই সে সরাসরি অনুষ্কাকে দেখলো। সোফায় বসে আছে অনুষ্কা, চোখে ঠান্ডা দৃঢ়তা। আয়ুষ ধীরে ধীরে বলল, অনুষ্কা, আমি ভুল করেছি। আমি
তোমার উপর বিশ্বাস হারিয়েছি, কিন্তু সব ভুল বোঝাবুঝি। আমি ক্ষমা চাই। আবার একবার আমাকে সুযোগ দাও। তুমি কি আমার ভালোবাসা, আমার সন্তান, আমার সবকিছুর উপরে প্রশ্ন তুললে, তারপর তুমি এখানে ফিরে এসে ক্ষমা চাও? আমি বুঝতে পারছি আমি যে ভুল করেছি। আমি শুধু তোমার কাছে ফিরে যেতে চাই। অনুষ্কার চোখে অশ্রু নেই, শুধু পাথরের মতো অভিমান। না আয়ুষ, আমি তোমার কাছে ফিরে যেতে চাই না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমার সন্তান, আমার ভালোবাসার উপর অবিশ্বাস প্রকাশ করলে। সেই ক্ষতি আর কখনো মেরামত করা যাবে না। আয়ুষ চুপ হয়ে দাঁড়িয়ে আছে, তার গলা শুকিয়ে গেছে, কণ্ঠ বেরোচ্ছে না। মনের ভেতর সব অনুশোচনা আর আফসোস মিলেমিশে এক ভারী স্মৃতি তৈরি করেছে। অনুষ্কার চোখে ঠান্ডা দৃঢ়তা আর মুখে অভিমান। আজ থেকে আমাদের পথ আলাদা, তুমি চলে যাও, আমি এগোচ্ছি আমার পথে। আয়ুষ শেষবার চোখে তাকিয়ে ধীরে ধীরে পেছন ঘুরল। ঘরে বাতাস শুধু নীরবতা আর ভেঙে যাওয়া বিশ্বাসের সিঁড়ির শব্দ। রাতের অন্ধকার। আয়ুষ গাড়ির চাবি ঘুরিয়ে রাস্তায় বের হলো। মনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা, রাগ আর অনুশোচনা সব মিলে তাকে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। কিভাবে আমি ওকে ভুল বুঝলাম? আমি এসব মানতে পারছি না। হঠাৎ ব্রেক না খেয়ে সে রাস্তার ওপর দ্রুত গতি নিয়ে গড়িয়ে যাচ্ছিল। রাতের ফাঁকা সড়ককেও গাড়ির নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। একটা মোড়ে হঠাৎই চাকার চাপ হারিয়ে গেলে গাড়ি রাস্তার একপাশে গাছের সাথে ধাক্কা খেয়ে গেল। গাড়ি থেমে গেল, ধুলো মাটি উড়ে উঠলো। আয়ুষ ভিতরে চেপে ধরে বুক, শ্বাস নিতে কষ্ট, হাত পা কেঁপে কেঁপে, মাথার ভিতর শুধু আফসোস আর ডাকার ভয়। তারপর মারাত্মক অ্যাক্সিডেন্ট। রাত্রি গভীর। অনুষ্কা ঘরে বসে নিজের কাজে মনোযোগ দিতে চাইলেও মনে একটি অজানা ভয় বাসা বাঁধছে। হঠাৎ তার ফোন বাজলো। স্ক্রিনে অজানা নাম্বার। হ্যালো অনুষ্কা, কি বলছি? মিস, এই ফোন মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন সে হাসপাতালে আছে। অনুষ্কার হাত জড়সড় হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বড় বড় হয়ে রইল। হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তের মধ্যে। না, এটা হতে পারে না। মনে মনে বারবার বলছে, পা যেন মাটিতে আটকে গেছে, কিন্তু মন চিৎকার করছে, আমি তাকে হারাতে পারবো না। সর্বশেষ নিজের ভেতরে ভয় সামলে সে হুট করে বাইরে ছুটে গেল। হাঁটু কেঁপে যাচ্ছে, রাস্তায় পা দ্রুত গতি নিচ্ছে, যেন সময়ও তার সাথে দৌড়াচ্ছে। আয়ুষকে হারাবো না। মনে শুধু একটাই কথা, আর তা হলো হাসপাতালের দিকে পৌঁছানো। রাস্তার বাতি আলো ঝলমল করছে, কিন্তু অনুষ্কার চোখে সব অন্ধকার। মনে মনে শুধু শোনা কণ্ঠস্বর, সেই শব্দ ঘুরপাক খাচ্ছে। অ্যাক্সিডেন্ট। আর তার হৃদয় এক মুহূর্তে পাথরে পরিণত হয়েছে। হাসপাতালের আইসিইউ। রাত গভীর। আয়ুষের চোখ ধীরে ধীরে খোলো। হালকা আলোতে ফাঁকা বিছানা, চারপাশে নীরবতা। মাথায় একটু ব্যথা করছে, কিন্তু সে বুঝতে পারছে সে বেঁচে আছে। হঠাৎ পাশে অনুষ্কার কণ্ঠ শুনলো। আয়ুষ, তোমার জ্ঞান ফিরেছে? তার চোখে পানি, কিন্তু মুখে নরম হাসি। অনুষ্কা ধীরে ধীরে এগিয়ে এসে আয়ুষের হাত ধরে বলল, আমি শুধু তোমাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম। জানি তুমি ভয় পেয়েছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি কোনোদিন তোমাকে ছাড়বো না। আয়ুষের চোখে অশ্রু, হৃদয় গরম হয়ে উঠল। তার হাত কাঁপতে কাঁপতে অনুষ্কার হাত জড়িয়ে ধরল। অনুষ্কা, আমি অনেক ভুল করেছি। আমি তোমাকে আঘাত দিয়েছি, কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি অনেক ভালোবাসি তোমাকে। আঘাত দেওয়ার জন্য সত্যি মাপ চাই। আমি জানি আয়ুষ, আর এখন থেকে আমরা একসাথে থাকবো, সব ভুল বোঝাবুঝি ভুলে। আয়ুষ ঠোঁট কুঁচকে হালকা হাসি দিল, তার কণ্ঠে উষ্ণতা। হ্যাঁ, একসাথে সব সময়। ঘরের ভিতর শুধু নিঃশ্বাসের শব্দ। হৃদয় দুটো একসাথে ধুকপুক করছে। অন্য কোনো ভয়, রাগ বা সন্দেহ নেই, শুধু ভালোবাসা, শান্তি আর আবেগের এক মুহূর্ত। রাত্রি। আয়ুষের ঘর। আয়ুষ সুস্থ হয়ে ঘরে প্রবেশ করলো। নরম আলো, জানালার বাইরে চাঁদের আলো ভেতরে ছড়িয়ে পড়েছে। অনুষ্কার বিছানায় বসে আছে, চোখে দমে থাকা উষ্ণতা। আয়ুষ ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলো, হাতে হাত, কাঁধে কাঁধ মিলালো এবং চোখে চোখ। অনুষ্কা, তুই জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি জানি, আর আমিও তো ভালোবাসি। আয়ুষ আর অপেক্ষা করলো না, ধীরে ধীরে তার ঠোঁট অনুষ্কার ঠোঁটের সাথে মিলল। প্রথমে চুম্বনে দুজনের হৃদয় একসাথে ধুকফুক করতে লাগলো। চুম্বনের মাঝে কোমল আদর, হাতে মৃদু স্পর্শ, প্রেম, রোমান্টিকতা আর বিশ্বাসের এক অনন্ত মুহূর্ত তৈরি হলো। অনুষ্কার গলা ধীরে ধীরে বের হলো, আমি কখনো তোমাকে ছাড়বো না, তুমি আমার সব।
আমিও কখনো তোমাকে ছাড়বো না অনুষ্কা, শুধু ভালোবাসবো সব সময়। যাদের নরম আলো, নিঃশব্দ রাত, দুজনের হৃদয়ের স্পন্দন, সব মিলিয়ে এক রোমান্টিক রাত যেখানে শুধু ভালোবাসা, চুম্বন আর আদরের ছোঁয়া।